হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর তৌফিক পিকন, অ্যাডমিশন এক্স থেকে তোমাদের জন্য বায়োলজি এ প্লাস রিভিশন লাইভ ক্লাসের আজকের ক্লাসটা হচ্ছে কোষ ও এর গঠন। এই ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে আমি যা যা পড়াবো তোমার বোর্ড পরীক্ষায় সব কিছু আসবে। সো তোমার বোর্ড পরীক্ষার জন্য তোমরা যারা এখনও বায়োলজির প্রিপারেশনটাকে গোছাতে পারো নাই, অথবা অনেকেই আছো যারা অন্য অন্য সাবজেক্টের চাপে এখনও বায়োলজিটা ঠিকমতো শুরুই করো নাই। সো দুই গ্রুপের মানুষই আছো, কেউ কেউ আছো শুরুই করো নাই, কেউ কেউ আছো কিছুটা পড়েছো কিন্তু এখনও গুছিয়ে উঠতে পারোনি। সো তাদের সবার জন্য এই লাইভ ক্লাসের সিরিজটা আমরা শুরু করেছি, বায়োলজি এ প্লাস রিভিশন লাইভ ক্লাস। তো আমরা এক এক করে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু শেষ করব। সো তোমরা সবাই জয়েন করে ফেলো, তোমাদের জয়েন করার জন্য আমি অল্প একটু সময় দিচ্ছি, এরপর আমরা ক্লাসটা শুরু করে দিব। আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা কোষের গঠন, সরাসরি এটাতে চলে যাব। এবং কোষের গঠন থেকে যেই টপিকগুলো তোমার অবশ্যই অবশ্যই সিকিউতে আসবে, প্রত্যেকটা বোর্ডে আসে, প্রতি বছর আসে, সেই টপিকগুলো আজকে আমি তোমাকে খুব সুন্দর মতো শেষ করিয়ে দিব। সো এই ক্লাসে তুমি যদি পুরোটা টাইম থাকো, ক্লাসটা খুব বেশি বড় হবে না, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিব। বাট এই চ্যাপ্টার থেকে যে কোনো সিকিউ আসলে তুমি কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবা, চিত্রসহ সব কিছু আজকে আমি একে বুঝিয়ে কিভাবে সৃজনশীল খাতায় লিখলে সবচেয়ে বেশি মার্কস পাওয়া যায় সব কিছু কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিব। সো সবাই জয়েন করে ফেলো, তোমার ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে ফেলো, ফ্রেন্ডসদের সাথে ক্লাসটা শেয়ার করে ফেলো, যাদের এখনও বায়োলজি তোমার মনে হয় যে তোমার যেই ফ্রেন্ডের বায়োলজি কিন্তু এখনও পুরোপুরি পড়া শেষ হয় নাই। ঠিক আছে? সো আমি একটু দেখি কে কে জয়েন করেছো। ওকে, কে কে জয়েন করলা একটু দেখি আমি। ওয়ালাইকুম আসসালাম সাইদ, সাবিহা, সাবিহা ইসলাম, নিপা, তাজুল, ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়। আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি বলো। যারা নতুন জয়েন করলা তাদের জন্য আমি আবারও বলি, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে কোষ ও এর গঠন। আমরা বায়োলজি এ প্লাস রিভিশন লাইভ ক্লাস বোটানি পার্টটা শুরু করছি। তোমরা অনেক দিন ধরে বোটানি ক্লাসগুলো চাচ্ছিলা যে ভাইয়া উদ্ভিদ বিজ্ঞানের প্রবলেম, উদ্ভিদ বিজ্ঞানের প্রবলেম। তো এইচএসসি তো চলে আসছে, এই মাসের ঠিক শেষেই তোমাদের এইচএসসি শুরু হয়ে যাচ্ছে, আর 1 মাসও সময় হাতে নাই। তো এই টাইমে আমাদের আসলে খুব বড় ক্লাস করার সুযোগ নেই, আমাদের অল্প টাইমের মধ্যে আমার বায়োলজি যেভাবে শেষ করা যায় আমরা সেটা চেষ্টা করব। সো আজকের ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের এই চ্যাপ্টারের সিকিউ রিলেটেড যত প্রবলেম আছে এটা যাতে শেষ হয়ে যায়। আমরা একদম মেজর ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, এই মেজর ইম্পর্টেন্ট টপিকগুলো আজকে পড়ব। এই টপিকগুলো থেকে প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন আসে। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে হচ্ছে 2টা। ঠিক আছে? আমি বলি কোষ ও এর গঠন আজকে আমাদের পড়াশোনা। তো কোষ ও এর গঠন, এখান থেকে আমাদের সিকিউ আসে হচ্ছে একটা বা হলো 2টা। ঠিক আছে? মাঝে মাঝে 2টাই আসে। সো এই একটা বা 2টা সিকিউ এটা আমাদের খুব ভালো মতো পারতে হবে। এটা যদি আমরা খুব ভালো মতো পারতে চাই, এই একটা বা 2টা যে সিকিউ, 2টা যদি চলে আসে তাহলে তো খুবই লাকি, আজকের ক্লাস থেকে তুমি 2টা সিকিউ কমন পেয়ে যাবা। ঠিক আছে? ফুয়াদ বলেছো ক্লিয়ার, গুড। আব্দুল, হ্যাঁ, ওকে, আছে আমাদের সাথে সাবিহা ইসলাম, ফ্রেন্ডসের মেনশন করেছে, থ্যাংক ইউ সো মাচ। সৈয়দ হোসেন, না জুমে ঢুকতে হবে না, জুমের লিঙ্কটা এটা অন্য জিনিস। ওকে, ওকে,
সো জুম লিঙ্কটাকে তোমরা ইগনোর করো, জুম লিঙ্কে রেফার করার দরকার নেই, জুম লিঙ্কে কোনো কিছু হবে না। আমরা ফেসবুক লাইভে ক্লাসটা করব। হ্যাঁ, মাসুকা হীরা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা যারা আগে আমার ক্লাস করেছো তাদের অনেককেই দেখতে পাচ্ছি। অলরাইট, সো ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে মেজর ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো আমি একটু তোমাকে বলি। 1 নাম্বার তোমার যেখানে চ্যাপ্টার শুরু হয়, 1 নাম্বার টপিক, একদম 1 নাম্বার টপিক যেটা, ঠিক আছে, কোষ প্রাচীর দিয়ে, কোষ প্রাচীর। ওকে, সো কোষ প্রাচীর থেকে তোমার সিকিউতে প্রশ্ন আসে। কোষ প্রাচীর থেকে আসে। 2 নাম্বার হচ্ছে কোষ ঝিল্লি থেকে আসে। কি আসে আসলে এই চ্যাপ্টারের, কি টাইপের প্রশ্ন আসে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তোমার চ্যাপ্টারে 2টা অংশ আছে। প্রথম যে অংশটা এখানে তোমার বিভিন্ন যে অঙ্গাণুগুলো আছে, তোমার বিভিন্ন রকমের অঙ্গাণু আছে। আমাদের এই চ্যাপ্টারে অনেক ধরনের অঙ্গাণু আছে, তাই না? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের যত অঙ্গাণু আছে সবগুলো তো আছেই, গলজি বডি আছে, সো অনেক রাইবোজোম আছে, অনেক ধরনের অঙ্গাণু আছে। এই অঙ্গাণুগুলোর গঠন এবং কাজ, আমি আশা করি তোমরা সবাই চ্যাপ্টারটা তোমার এইচএসসি লাইফে কখনো না কখনো পড়ছো। চ্যাপ্টারটা বিশাল বড়, কিন্তু বিশাল বড় হলেও সিকিউর জন্য আমাকে সব পড়তে হবে না, এটা হচ্ছে আমাদের আশার কথা। ঠিক আছে, চ্যাপ্টারটা বিশাল বড় হলেও আমাদের এটা পড়তে হবে না, চ্যাপ্টারটা বিশাল বড় হলেও এটা আমাদেরকে অনেক বেশি পড়তে হবে না। আমি একটু দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। একটু দেখি, একটু অন্ধকার লাগতেছে বোধহয়। ওকে, সো ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সব কিছু লাগবে না, আমাদের যা যা লাগবে শুধুমাত্র সেটা পড়বো, এবং যা পড়াবো আজকে তুমি এইখান থেকে 2টা সিকিউ কমন পাবা, এটা ধরে রাখো। ওকে, সো অঙ্গাণুগুলোর গঠন এবং কাজ, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। আর পরের পার্টে কি আছে, ক্রোমোজোম থেকে যে আমাদের পরের পার্টটা আছে সেখানে আমার ইম্পর্টেন্ট হচ্ছে শুধুমাত্র ডিএনএ আরএনএ। ঠিক আছে, শুধুমাত্র যে ডিএনএ আরএনএটা আছে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। বেসিক্যালি ডিএনএ এর গঠন, আরএনএ এর গঠন, অথবা যে তোমার ডিএনএ আরএনএ এর পার্থক্য আছে, এই জিনিসগুলো। সো এই টপিকগুলো আমরা একটা একটা করে যাব। প্রথমে দেখো, প্রথম পার্ট থেকে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। তাহলে এখানে আমার কি পড়তে হবে, কোষ প্রাচীরের গঠনটা কেমন, কোষ প্রাচীরের কাজ কি। ঠিক সেম ভাবে কোষ ঝিল্লির গঠন। তো কোষ ঝিল্লির গঠন তোমরা জানো ওখানে অনেকগুলা মডেলের কথা তোমাদের বইতে বলা আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বারবার তোমরা দেখছো তোমাদের প্রি টেস্ট, টেস্ট সব জায়গায় আসছে, সেই মডেলটার নাম কি সব সময় আসছে, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। সো আমাদের এই ফ্লুইড মোজাইক মডেলটা কিন্তু পারতে হবে। তাহলে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। 3 নাম্বার হচ্ছে সাইটোপ্লাজমের 2টা অঙ্গাণু তোমাকে পড়তে হবে, সব পড়তে হবে না, 2টা তোমাকে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। আরও অনেক কিছু আছে, ছোটোখাটো অনেক জায়গা থেকে তোমার কখন অনেক কিছু আসতে পারে, বাট আজকে আমাদের টার্গেট হচ্ছে যেখান থেকে আসবেই প্রশ্ন মাস্ট, এই জায়গাগুলো ক্লিয়ার করে ফেলা। ঠিক আছে, সো ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের গঠন পড়ব আমরা, কাজ পড়ব। ওকে, তারপরে আসবে আমাদের মাইটোকন্ড্রিয়া, এরপরে আমাদের আসবে মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে তোমাদের সাজেশন লিখে দিচ্ছি, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ। তো গঠন পড়লে অবশ্যই কাজ পড়তে হবে। তাহলে এই প্রথম পার্ট থেকে এই জিনিসগুলো আমাকে জানতে হবে। কোষ প্রাচীরের গঠনটা কীরকম, কী কাজ করে, কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলটা কীরকম, ক্লোরোপ্লাস্ট এটার গঠন, মাইটোকন্ড্রিয়ার গঠন এবং এই দুটার কাজ। ঠিক আছে, এই পুরাটুকু তুমি যদি জানো বা পারো, মোটামুটি তোমার এইখান থেকেই একটা সিকিউ চলে আসবে। আরেকটা সিকিউর জন্য আমরা কি পড়বো, আরেকটা সিকিউর জন্য আমরা পড়ব হচ্ছে ডিএনএ আরএনএ। ঠিক আছে, ডিএনএ এটার গঠন পড়ব, এরপরে আমরা পড়ব ডিএনএ আরএনএ পার্থক্য। ওকে, ডিএনএ আরএনএ পার্থক্য পড়ব, এবং সবার শেষে আমরা পড়ব হচ্ছে ডিএনএ আরএনএর যেই
রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন। তোমরা জানো ট্রান্সক্রিপশন আছে, ট্রান্সলেশন আছে, কিন্তু ট্রান্সলেশনটা অত বেশি আসে না। সো আমরা রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন এই দুটো জিনিস পড়বো। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সাজেশন। এইখান থেকেই দুইটা সিকিউ আসবে, ঠিক আছে? এইখান থেকেই তোমার এই প্রথম পার্ট থেকেই একটা আসবে, আমি যা যা বললাম। আর এই ডিএনএ আরএনএ ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন এই পার্ট থেকে আরেকটা সিকিউ আসবে। ওকে, হ্যাঁ, ক্লাসের পিডিএফটা ক্লাসের শেষে আমি দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নাই। ওকে, হ্যাঁ দিয়ে দিব, এবার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। অলরাইট, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা একটা একটা করে শুরু করি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের কোষ প্রাচীর। কোষ প্রাচীর, আচ্ছা, কোষ প্রাচীরের গঠন আমাকে জানতে হবে। কি জানতে হবে? কোষ প্রাচীরের গঠন আমাকে জানতে হবে। আচ্ছা, তোমরা আমাকে বলো যে কোষ প্রাচীর বা যে কোনো কিছুর প্রাচীর ওকে, সো কোষ প্রাচীর এই যে জিনিসটা, এটার মেইন কাজ কি? তোমরা সবাই বাংলার মতো করে বানায়ও লিখতে পারবা যে কোষ প্রাচীরের কাজ কি, তাই না? যে কোনো কিছুকে প্রোটেকশন দেয়, যে কোনো আমাদের বাড়ির ওয়াল যেরকম আমাদেরকে প্রোটেকশন দেয়, কোষ প্রাচীর হচ্ছে কোষকে প্রোটেকশন দেয়, কোষের একটা প্রতিরক্ষার একটা তোমার প্রথম লেয়ার, ঠিক আছে? তো কোষ প্রাচীর, তো কোষ প্রাচীর যখন তোমার প্রশ্নে আসবে তোমাকে বলবে যে কোনো একটা ক্লু দিবে যে অমুক আছে তমুক আছে, তখন তুমি বুঝতে পারবা। তোমাকে বলবো উল্লিখিত চিত্রে অমুক অংশের গঠন বা কাজ ব্যাখ্যা করো। তুমি যখন বুঝতে পারবা এই জিনিসটা কোষ প্রাচীর, তখন তুমি গঠন লিখবা। কোষ প্রাচীরের গঠনের মধ্যে প্রথম যে লেয়ারটা থাকে, মাঝখানে যে লেয়ারটা থাকে, ঠিক এরকম মাঝখানে, ধরো মাঝখানে আমি কীভাবে বুঝলাম, ধরো এটা আর একটা কোষ, ঠিক আছে? সো এটা একটা কোষ, এটা আর একটা কোষ। সো এই যে মাঝখানে একটা লেয়ার থাকে, এই মাঝখানের লেয়ারটাকে আমরা বলি হচ্ছে, মাঝখানের লেয়ারটাকে আমরা বলি হচ্ছে মধ্যপর্দা। কি বলি? মাঝখানের লেয়ারটাকে আমরা বলি হচ্ছে মধ্যপর্দা। ওকে, এই মধ্যপর্দার উপরে এখানে থাকে হচ্ছে প্রাথমিক প্রাচীর। কি থাকে? এই যে আমি দিলাম সাদা, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার প্রাথমিক প্রাচীর। তাইলে কোষ প্রাচীরে লেয়ার থাকে কয়টা? সাধারণত দুইটা, কোনো কোনো ক্ষেত্রে তিনটা। মাঝখানে থাকে মধ্যপর্দা, এর উপরে থাকে এটা কি? এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। জিনিসটা কিন্তু এই যে এখানেও থাকে, এই যে ধরো আরেকটা কোষের এই মাথা, এই মাথা, সো এই সাইডেও থাকবে, ঠিক আছে? এই সাইডেও থাকবে, এরকম ধরো এটা একটা জাংশন আর কি, এটা আমি বোঝাচ্ছি। তো এখানে উপরে এভাবেও থাকবে, এভাবেও থাকবে। ওকে, আচ্ছা, এখন কোন কোন কোষে এই প্রাথমিক প্রাচীরের উপরে আরো তিন লেয়ারে থাকে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীর কয় লেয়ার? মাত্র এক লেয়ার, ঠিক আছে? দেখো এই পাশে কিন্তু আমি একটা কোষ বোঝাচ্ছি, দেখো এইটা হচ্ছে জাস্ট একটা কোষ। ওকে, আর এই সাইডে আরেকটা কোষ, ধরো এই সাইডে আরেকটা কোষ, এই নিচে আরেকটা কোষ, এরকম আর কি, ঠিক আছে? সো আমরা এই কোষটা নিয়ে পড়াশোনা করতেছি। তাহলে দেখো প্রাথমিক প্রাচীর কয় স্তর? তো এরকম যখন তুমি লিখবা শুধু প্রাথমিক প্রাচীর আর শুধু মধ্যপর্দা লিখলে তুমি কি ভালো মার্কস পাবা? ভালো মার্কস পাবা না। তোমাকে যদি ভালো মার্কস পাইতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? এইখানে কয়েকটা এক্সট্রা কথা লিখতে হবে, যেটা সাধারণত অন্য কেউ লিখবে না। তুমি তোমার খাতার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে। তুমি অনেক অল্প লিখেও বায়োলজিতে অনেক বেশি মার্কস পাইতে পারো, তোমার যদি চিত্র সুন্দর করো এবং চিত্রের মধ্যে যদি ছোটখাটো কিছু ইনফরমেশন দাও। কিভাবে? আমি তোমাকে সেটা বোঝাই। আমি আমার বোর্ড পরীক্ষার সময় এভাবে লিখতাম। তাহলে প্রাথমিক প্রাচীর, প্রথম কথা, এটা আমি প্রাথমিক প্রাচীর সম্পর্কে যা যা জানি এগুলো আমি লিখে দিতে পারি। যেমন এটা হচ্ছে এক স্তর,
এটার পুরুত্ব কত? প্রাথমিক প্রাচীরের পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার, ঠিক আছে? এটা কিন্তু ছোট, 1 থেকে 3 মাইক্রোমিটার হচ্ছে পুরু। আরও কি জানি? আরও জানি এই প্রাথমিক প্রাচীর তৈরি হয় সেলুলোজ হেমিসেলুলোজ দিয়ে। কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ হেমিসেলুলোজ দিয়ে। ওকে, তাহলে এই কথাগুলো আমি যখন চিত্রও লিখব, আবার চিত্রের পরে ব্যাখ্যা করেও লিখব খুব সুন্দর করে, তখন কিন্তু তোমার অটোমেটিক স্যার মার্কস দিতে বাধ্য। এই অল্প কয়েকটা কথা লিখবা, বাট তখন কিন্তু তুমি 3-এ 3 অথবা 4-এ 4 পাবা। ওকে, সেম যেমন মধ্যপর্দা। মধ্যপর্দা কি দিয়ে তৈরি হয়? মধ্যপর্দায় কি থাকে? যেমন থাকে ফ্রাগমোপ্লাস্ট এবং লিখতে পারো পেকটিক অ্যাসিড। কি অ্যাসিড? পেকটিক অ্যাসিড। তাহলে এটা তুমি লিখে দিলা মধ্যপর্দা। এবার আসো হচ্ছে সেকেন্ডারি, বা যেটা আমার গৌণ পর্দা। এটা সব জায়গায় থাকে না, ট্রাকিড, ভেসেল এই সব জায়গায় থাকে, ঠিক আছে? তাহলে এইখানে তুমি লিখলা সেকেন্ডারি প্রাচীর। এর আরেকটা নাম কি? আরেকটা নাম জানি, সেটাও লিখে দাও, গৌণ পর্দা বা গৌণ প্রাচীর, যাই লিখলা। এইবার তুমি জানো এইটা 2 থেকে 3 স্তরে হয়। তুমি জানো এইটার পুরুত্ব তাহলে প্রাথমিক প্রাচীর থেকে অবশ্যই বেশি। দেখো এটার পুরুত্ব কি বেশি না? এটার পুরুত্ব অবশ্যই বেশি। তাহলে 3টা লেয়ার, পুরুত্ব অবশ্যই বেশি হবে। 5 থেকে 10 মাইক্রোমিটার কিন্তু এটা পুরুত্ব। সো এইভাবে তুমি যদি ছোটোখাটো কয়েকটা ইনফরমেশন অ্যাড করে দাও, তোমার সিকিউতে মার্কস কিন্তু এমনিই অনেক বেশি চলে আসবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, সাথে তাহলে এখানে আমি যেমন লিখছি প্রাথমিক প্রাচীর কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ হেমিসেলুলোজ দিয়ে। প্রাথমিক প্রাচীর কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ এবং হেমিসেলুলোজ দিয়ে। আর সেকেন্ডারি প্রাচীর কি দিয়ে তৈরি হয়? বলো। তাহলে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়, এখানেও সেলুলোজ থাকে, বাট সেলুলোজের সাথে আরেকটা জিনিস থাকে। এই জিনিসটা তুমি যখন লিখবা স্যার অবাক হয়ে যাবে যে স্টুডেন্ট কত চমৎকার সব কিছু জানে। লিগনিন, এই লিগনিন কথাটা লিখবা যে সেকেন্ডারি প্রাচীরে আমার লিগনিনও কিন্তু পাওয়া যায়। সেকেন্ডারি প্রাচীরে লিগনিনও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? তাহলে সেলুলোজ এবং লিগনিন দিয়ে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর কিন্তু তৈরি হয়। তাহলে আমার 3টা লেয়ার আমি যদি জাস্ট সুন্দর করে এইভাবে লিখে দিই, মধ্যপর্দা ফ্রাগমোপ্লাস্ট পেকটিক অ্যাসিড দিয়ে তৈরি হয়, প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর কত মিটার মাইক্রোমিটার পুরো কি দিয়ে তৈরি হয়, তুমি সবই লিখে দিছো। তুমি জাস্ট এখন বই খুলো, দেখবা যে বইয়ে এই কথাগুলোই আছে। কিন্তু তুমি এরকম যখন গুছায় সুন্দর করে প্রেজেন্ট করবা, তখন তোমার খাতাটা দেখতেও সুন্দর লাগবে এবং চমৎকারভাবে কিন্তু তোমার চলে আসবে। তাহলে এই 3টা যখন চলে গেল, আরেকটা আছে হচ্ছে কূপ এলাকা। এটাও তুমি মার্ক করে দিতে পারো। এটা দেখবা কি সাধারণত সবাই দিবে না, বাট তুমি যখনই দিবা তোমার মার্কস বাড়বে। এই জায়গাটার নাম হচ্ছে কূপ এলাকা। এই যে দেখো প্রাথমিক প্রাচীর কিছুটা গেল, আবার প্রাথমিক প্রাচীর কিছুটা গেল, মাঝখানে কিন্তু একটু ফাঁকা জায়গা আছে, দেখতে পাচ্ছ? এই ফাঁকা জায়গাটাকে আমরা বলি কূপ এলাকা। সো এই পাশে একটা কূপ, এই যে এখানে একটা কূপ, আবার এখানে একটা কূপ। সো এই কূপ দুইটাকে একসাথে বলে হচ্ছে পিট পেয়ার। পেয়ার মানে জোড়া। এই পিট পেয়ার বা পিট এলাকায় তুমি দেখো তো কোনো প্রাথমিক বা সেকেন্ডারি প্রাচীর কি আছে? নাই। কি আছে? শুধুমাত্র মধ্যপর্দা আছে। শুধুমাত্র কি আছে? মধ্যপর্দা আছে। তাহলে তুমি এই জিনিসটা লিখে দিতে পারো। আর একটা জিনিস তোমাকে লিখতে হবে, সেটা কি? এই যে মধ্যপর্দার মাঝখানে দেখবা এরকম ছিদ্র থাকে, ছিদ্র থাকে, যেই ছিদ্র দিয়ে তারা কি করে, একটা কোষ, এই যে এই পাশের কোষ, এই পাশের কোষের সাথে তারা যোগাযোগ রক্ষা করে। এই পাশের কোষ থেকে যদি কোনো এলিমেন্ট লাগে সেই পাশে পাঠাইতে পারবে, এই পাশ থেকে ওই পাশে পাঠাইতে পারবে। এই যে যে যোগাযোগ রক্ষা করার যেই চ্যানেলটা, একে আমরা বলি হচ্ছে প্লাজমা ডেজমাটা। কি বলি? প্লাজমা ডেজমাটা। এই কয়েকটা শব্দ তুমি যদি খাতার মধ্যে লিখে আসতে পারো, তোমাকে 3 না দিয়ে স্যারের কোনো উপায় নাই। তোমাকে 3 না দিয়ে স্যারের কোনো উপায় নাই, ঠিক আছে? ওকে, তাইলে কে কে আসি ক্লাসে একটু দেখি। এই পর্যন্ত কি বুঝতে পারছি আমরা? কোষ প্রাচীর নিয়ে এইটাই, কোষ প্রাচীর নিয়ে এতটুকু। তুমি যদি এই চিত্রটা আঁকায় দাও এবং এই কথাগুলো লেখো, বাস তোমার আর কিচ্ছু লাগবে না, এভরিথিং কমপ্লিট, ঠিক আছে? সবাই বুঝতে পারছি?
একটু কমেন্টসে দেখতে চাই সবাই বুঝতে পারছি কিনা। আমরা কি সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারলাম কিনা একটু জানাও। ওকে, বুঝতে পারছি। ওকে, রাকিব, আঞ্জুয়ারা খাতুন, রাকিব, ওকে, ললিত চক্রবর্তী, অধরা, আব্দুল্লাহ, তাজুল, সাবিহা, আব্দুল্লাহ নোমান, গুড, ক্লিয়ার। রোকসানা, ঠিক আছে, সবার কমেন্ট। সায়েদ, হ্যাঁ, কোথাও বুঝতে না পারলে অবশ্যই বলবা। এটা আমি আমার ক্লাসের সবাইকে বলি যে সবাই বুঝতেছে মানেই যে তুমি বুঝতে পারবা এমন কোনো কথা না, এবং সবাই বুঝলো কিন্তু তুমি বুঝলা না মানে যে তুমি খারাপ স্টুডেন্ট, তুমি ডাম স্টুডেন্ট, এমন না। ঠিক আছে? সো ইটস অলওয়েজ বেটার তুমি যেখানে বুঝতে পারো নাই সেখানে জিজ্ঞাসা করবা। কখনো জিজ্ঞাসা করতে লজ্জা পাবা না, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। কখনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে ভাই আমি এটা পারি নাই, আমি এটা বুঝি নাই, এই কথাটা বলতে তুমি লজ্জা পাবা না। তুমি যদি এখন লজ্জা পাও এটা বলতে, তুমি বোর্ড পরীক্ষায় খারাপ করতে চাও, মেডিকেল অ্যাডমিশনে খারাপ করতে চাও, নাকি এখন অ্যাটলিস্ট একটু লজ্জা ভেঙে বলে হলেও তুমি বোর্ড পরীক্ষা এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও? আচ্ছা ভাই, দাও এখানে যারা আসো মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা কারা কারা, মানে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা কারা কারা? হ্যাঁ, রোকসানা বলেছে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ, দোলা বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা নতুন জয়েন করলা, যারা আমাদের সাথে নতুন জয়েন করেছো, তোমরা তো জানো কি ক্লাস হচ্ছে আমাদের এখানে। আমরা আবার একটু তোমাদের জন্য বলি, যারা নতুন জয়েন করছো জানো না, আমরা বায়োলজি প্লাস রিভিশন লাইভ ক্লাস, এটার বোটানি পার্টটা শুরু করছি। আমাদের টার্গেট হচ্ছে তোমাদের সিকিউতে একদম তোমাদের যেই 50 মার্কস থাকে, তাই না, এই 50 মার্কস একদম কনফার্ম করে দেওয়া। ঠিক আছে, 50 মার্কস কনফার্ম করে দেওয়া কিভাবে করব আমরা, এই যে যেমন আজকে কোষের গঠন পড়ব, এই কোষের গঠন থেকে একটা বা দুইটা যে সিকিউ আসে, আজকে আমি যা পড়াবো এখান থেকেই তোমার দুইটা সিকিউ চলে আসবে। ঠিক আছে, সো এইটুকু তুমি যদি জাস্ট পড়ো মনোযোগ দিয়ে, তোমার আর কিছু লাগবে না। এইটুকু তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে পড়ো, তোমার পরীক্ষার আগে আর দেখবা বায়োলজি ধরতে হবে না। ঠিক আছে, আগামী এই ঈদের আগ পর্যন্ত কয়েকদিন আমরা 4টা ক্লাস নিব, ঈদের পরে তোমাদের আর 10টার মতো ক্লাস হবে। এই 14টা ক্লাসে 7 আর 7 14টা চ্যাপ্টার আমরা বোটানি এবং জুলজিও পারলে আবার নিব। সো সব শেষ করাই দিব। এই ক্লাসগুলো তুমি শুধু সন্ধ্যার সময় এসে করবা, তোমাকে বায়োলজি আর ধরতেই হবে না পরীক্ষার আগে। ঠিক আছে, ওকে। ইউসা বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, তাজুল দিবে, মেডিকেল দিবে কে কে? মেডিকেল ভাবতে ভয় ভয় করে, পারবো কিনা? অবশ্যই পারবা, কেন পারবা না? হ্যাঁ, আরাফাত ওয়ালাইকুম আসসালাম। মেডিকেল কেন পারবা না? মেডিকেল পরীক্ষাতে এমন এমন আহামরি কঠিন কিছু না। মেডিকেলে তোমার হচ্ছে তোমার 100 মার্কের পরীক্ষা হয়, তাই না? এই 100 মার্কের পরীক্ষার মধ্যে বায়োলজি থেকেই 30 আসে, বায়োলজি থেকেই আসে 30। তো তোমরা অলরেডি বায়োলজিতে ভালো, আর যদি ভালো না হও কোনো সমস্যা নেই, ক্লাস করতে থাকো, দেখবা যে অটোমেটিক বায়োলজিতে ভালো হয়ে যাবা। বায়োলজিতে থাকে 30, কেমিস্ট্রিতে থাকে 25, ফিজিক্সে থাকে 20, ইংরেজিতে থাকে 15, সাধারণ জ্ঞানে থাকে 10। তো ইংরেজির 15, যাদের মোটামুটি পড়াশোনা আছে, বেসিক ভালো আছে, তারা ইংরেজিতে এমনি ভালো করে। সাধারণ জ্ঞানে 10, তুমি মেডিকেল অ্যাডমিশনের টাইমে পড়লেই পারবা, কোনো অসুবিধা নাই। কেমিস্ট্রি, ফিজিক্স হয় সবচেয়ে সহজ। ফিজিক্সের 20-এর মধ্যে মোটামুটি একটু পড়াশোনা করলেই 16-17 পাওয়া যায়, একটু পড়াশোনা করলেই 16-17 পাওয়া যায়। কেমিস্ট্রির 25 একটু ট্রিকি। কেমিস্ট্রির 25 যাদের আগে পড়া নাই তাদেরকে একটু কষ্ট করতে হয়, বাট তুমি যদি একটু কষ্ট করো কেমিস্ট্রিতে তুমি ইজিলি 20 থেকে 22 পাবা। ঠিক আছে, তো আমি ধরি 20। আর বায়োলজিতে তোমরা যারা মেডিকেল দিবা সবারই মোটামুটি স্ট্রং সাবজেক্ট, সো 30-এর মধ্যে মোটামুটি 25-26 সবাই পায়। ঠিক আছে, বায়োলজিতে ভালো সবাই করে মোটামুটি। ইংলিশে একটু দেখা যায় সিনোনিম অ্যান্টোনিম আসে, কঠিন হয়, তো এর মধ্যে ধরো সবাই 10-12 পায়। আর সাধারণ জ্ঞানে 10-এর মধ্যে হয়তো 7। তুমি যোগ করো তো, দেখো তো তোমার এমনি চান্স পাওয়ার মতো মার্কস, তুমি যদি মোটামুটি ভালো পড়াশোনা করো হয়ে যায়। 26 আর 20 কত? 46, 46 আর 16 কত? 62, 62 আর 12 কত? 74, 74 আর 7 কত? 81। দেখছো, 81 অটোমেটিক এটা ডিএমসিতে পাওয়ার মতো মার্কস হয়ে গেছে। তুমি একটু মোটামুটি ভালো পড়াশোনা করলেই ডিএমসিতে পাওয়ার মতো মার্কস পাবা।
ট্রিকটা হচ্ছে তুমি যা পড়বা সেইগুলো আসলে ভর্তি পরীক্ষার হলে গিয়ে লিখে আসতে পারবা কিনা, এইটাই। সো এগুলো নিয়ে আমরা আবার কথা বলবো পরে, তোমাদের যখন এইচএসসি শেষ হবে এগুলো নিয়ে আমরা মেডিকেল মিশনে কথা বলবো। বাট যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও বায়োলজিটা একটু আগায় রাখো, বায়োলজিটা যদি একটু আগায় রাখো তোমার অনেক উপকার হবে। বিশ্বাস করো ওই সময় 3 মাস 4 মাস সব সাবজেক্টে এত বেশি সময় দেওয়ার মতো সময় পাওয়া যায় না। সো জাস্ট তোমার যদি একটু আগানো থাকে, যেমন এখনকার ক্লাসগুলো যদি তোমার ভালো, এখন কিন্তু অনেকেই আছে দেখবা তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ধুমায় পড়তেছে, বায়োলজি একদম ফেলে রাখছে, হ্যাঁ ঠিক আছে বায়োলজি একদম পরীক্ষার আগের দিন গিয়ে পড়বো। বাট তোমরা যারা এখন জাস্ট এই যে প্রতিদিন মাত্র 2 সপ্তাহ আমাদের সাথে জাস্ট 2টা ঘন্টা করে ক্লাস করবা, দেখবা যে তোমরা বায়োলজিতে অনেক বেশি আগে গেছো, তোমাদের বেসিকটা অ্যাটলিস্ট স্ট্রং হয়ে যাবে, যাতে তুমি অ্যাডমিশনের সময় গিয়ে যখন পড়বা এই পড়াটা তোমার পড়তে অনেক ইজি হয়। ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ। কে মেনশন দিল এতগুলা? ইউষা, অলরাইট ঠিক আছে। তাহলে আমাদের কোষ প্রাচীর এটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ এটা কি আলাদা করে পড়ানো লাগবে? কোষ প্রাচীরের কাজ, কোষ প্রাচীর কোষের তুমি যদি চিন্তা করো 1 নাম্বার তুমি যদি পড়ো, কোষ প্রাচীরের আমরা গঠন পড়ছি, এখানে যদি তুমি কাজ পড়ো 1 নাম্বার হচ্ছে কি কোষের সুনির্দিষ্ট কি করে, সুনির্দিষ্ট আকৃতি দেয়, তাই না? সুনির্দিষ্ট আকৃতি দেয়। 2 নাম্বার কি করে? সো এই আকৃতি রিলেটেড যা যা কিছু আছে সেইগুলোই তুমি দেখবা। শক্তি দৃঢ়তা দেয়, তারপরে হচ্ছে শক্তি ও দৃঢ়তা দেয়, তারপরে কি পরিবহনে সাহায্য করে, পরিবহন ওই যে আমরা যে প্লাজমা ডেজমাটা ওইখান থেকে বিভিন্ন জিনিসপত্র পরিবহন হয়, তারপরে কি শোষণ করতে সাহায্য করে, বিভিন্ন পদার্থ কোষের মধ্যে শোষণ করতে সাহায্য করে। তাহলে এই জিনিসগুলো আছে। তারপরে বিভিন্ন উদ্দীপনা, উদ্দীপনা পরিবহন করতে সাহায্য করে। এরকম 4টা 5টা পয়েন্ট দিলেই কিন্তু চলে যায়। ঠিক আছে, সুন্দর মতো মার্কস চলে আসে। তাহলে কোষ প্রাচীর আমাদের পড়া হয়ে গেল। এইবার আমাদের কাজ হচ্ছে কোষ ঝিল্লি। আমাদের নেক্সট টপিক হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি থেকে স্পেসিফিক্যালি আমরা কি পড়ব? আমরা পড়ব হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, ফ্লুইড মোজাইক মডেল। তাহলে কোষ ঝিল্লি থেকে আমাদের একটা জিনিসই পড়তে হবে, ফ্লুইড মোজাইক মডেল। এখন কথা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল জিনিসটা আসলে কি, ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে কি আছে? ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে তোমাকে 3টা জিনিস অবশ্যই লিখতে হবে, অবশ্যই খাতায় যখন লিখবা 3টা জিনিস লিখবা এবং ছবিতেও সেই জিনিসগুলোই লিখবা। কি কি দেখো, 1 নাম্বার হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। আচ্ছা তার আগে বলি কোষ প্রাচীর হচ্ছে থাকে সবার বাইরে। তো ধরো এরকম যদি একটা কোষ হয়, এটা হচ্ছে কোষ প্রাচীর, তার ভিতরে থাকে কোষ ঝিল্লি, তার ভিতরে থাকে হচ্ছে কি প্রোটোপ্লাজম, তাই না? এর মধ্যে থাকে একটুখানি আবার নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমের বাকি অংশকে আমরা বলি সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন জিনিস থাকে, এটা হচ্ছে আমাদের কোষের একটা বেসিক স্ট্রাকচার। তো এই কোষ ঝিল্লির বা প্লাজমা মেমব্রেন এটার মডেল কীরকম ঠিক আসলে দেখতে, এটার অনেকগুলো হাইপোথিসিস আছে। ইউনিটেড মেমব্রেন আছে, পাম্পোডিং আছে, তাই না? অনেকগুলাই তোমরা পড়ছো, তোমরা যেহেতু প্রথম দিকে যখন পড়ছো জানার জন্য অনেক কিছুই পড়ছো, স্বাভাবিক, কোনো অসুবিধা নাই। বাট যখন পরীক্ষা তখন তুমি একটাই পড়বা, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এখন এই ফ্লুইড মোজাইক মডেলটা দেখতে কীরকম সেইটা দেখো। এখানে 3টা জিনিস থাকে, 4টা জিনিস থাকে আসলে, মেজর 3টা। প্রথম হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, 2 নাম্বার হচ্ছে কিছু থাকে মেমব্রেন প্রোটিন, এগুলো মুখস্থ করা লাগবে না, আমি ছবি আঁকায় দিব দেখবা যে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। 2 নাম্বার থাকে মেমব্রেন প্রোটিন, আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, সবার শেষে থাকে হচ্ছে কোলেস্টেরল।
এই জায়গাগুলোতে আসলে মনে হয় যে ভাইয়া বোটানি জিনিসটা কঠিন। কেন কঠিন? এইগুলা কি ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন ভাইয়া, এগুলা মনে থাকে না। বাট তুমি যখন ছবি দিয়ে পড়বা দেখবা যে কত সুন্দর, কত ইজিলি তোমার মনে থাকে। চলো দেখাই। ফসফোলিপিড বাইলেয়ার কথাটার মানে কি? তুমি প্রথমেই দিবা এই ফ্লুইড মোজাইক মডেলটা কিভাবে আঁকবা দেখো। প্রথমে এরকম গোল্লা গোল্লা মাথা দিবা। কি দিবা? মাথা। গোল্লা গোল্লা মাথা, গোল্লা গোল্লা মাথা। এটা আঁকা খুব জটিল কিছু না, সহজ। তাহলে এটা কি হলো? গোল্লা গোল্লা তুমি কিছু মাথা দিলা, এই পাশে কিছু মাথা দিলা, এই পাশে কিছু মাথা দিলা। তাহলে এই যে গোল্লা গোল্লা মাথা বা হেড দিলা, এই গোল্লা মাথাগুলোর নাম হচ্ছে ফসফেট হেড। কি হেড? ফসফেট হেড। তাহলে এই মাথাগুলো কিসের? ফসফেটের। আচ্ছা, এখন এই মাথা ছাড়াও এখানে কিছু লেজ থাকে। কি থাকে? এখানে কিছু লেজ থাকে, এরকম দুইটা করে লেজ থাকে। মাথার সাথে দুইটা লেজ, দুইটা লেজ, দুইটা লেজ, দুইটা লেজ। সো সবার সাথে তুমি দুইটা করে লেজ দিবা। দুইটা করে কি দিবা? লেজ দিবা। এইখানেও দুইটা করে উল্টা দিকে ভিতরের দিকে এরকম লেজ দিবা। সবগুলোতে এরকম দুইটা করে লেজ দিবা। পারবা না? তাহলে ইজি, জাস্ট গোল্লা গোল্লা মাথা আর হচ্ছে লেজ। তাহলে এইগুলা যদি ফসফেটের হয়, এই লেজগুলা কিসের তোমরা জানো? এই লেজগুলা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের। তাহলে এখানে থাকে ফ্যাটি অ্যাসিড টেইল বা লেজ। তাহলে দেখো, ফসফেট হেড, ফ্যাটি অ্যাসিড টেইল, আবার ফ্যাটি অ্যাসিড টেইল, ফসফেট হেড, দুইটা অপোজিট দিকে মুভ করে থাকে। এটা হচ্ছে কোষের বাইরের দিক, ধরো আউট, এটা কোষের ইনসাইড। ঠিক আছে? সো এই জিনিসটাই পুরাটা এইভাবে থাকবে। আমি এই জিনিসটাকে ধরো এখান থেকে এতটুকু নিয়ে এই যে এতটুকু জায়গাকে আমি বড় করে এখানে আঁকছি। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? জাস্ট এতটুকু জায়গাকে আমি এখানে বড় করে আঁকছি। তাহলে ফসফেট হেড আর হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেইল, এই যে জিনিসটা দেখো, একটা লেয়ার, এই যে ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড টেইল, এটাকে একসাথে বলে ফসফোলিপিড। ওকে, ফসফোলিপিড। তাহলে এইটা হচ্ছে একটা ফসফোলিপিড লেয়ার, এটা হচ্ছে আরেকটা ফসফোলিপিড লেয়ার। তাহলে কয়টা লেয়ার হইল? দুইটা লেয়ার বা বাইলেয়ার। এই জন্য এটাকে বলে ফসফোলিপিড বাইলেয়ার। ফাইন, গেল ফসফোলিপিড বাইলেয়ার কি জিনিস আমরা বুঝছি। এখন তুমি এক্সট্রা করে এর মধ্যে নানান কথাবার্তা লিখতে পারো। এইখানে তুমি ব্যাখ্যায় 1-2 লাইন করে লিখতে পারো। এই যে ফসফেট হেড থাকে, ফ্যাটি অ্যাসিড টেইল থাকে, এদেরকে আমরা অ্যামফোটেরিক বলি। অ্যামফোটেরিক মানে কি? অ্যামফোটেরিক মানে হচ্ছে এর মধ্যে একটা হাইড্রোফিলিক পার্ট আছে আর একটা হাইড্রোফোবিক পার্ট আছে। মানে একটা পানির সাথে সম্পর্ক করতে চায় আর একটা পানিকে ভয় পায়। তাহলে এই ফসফেট হেড এটা হচ্ছে পানির সাথে সম্পর্ক করতে চায়, পানির সাথে সে ভেদ্য বা পানির সাথে সে ন্যাচারালি মিশতে পারে। বাট এই যে ফ্যাটি অ্যাসিড টেলগুলো বা লিপিড অংশ, এরা কি পানির সাথে মিশবে? লিপিড বা তেল কি কোনো পানির সাথে মিশে? কখনো মিশে না। সো এই জন্য এরা দেখো ভিতরের দিকে থাকে। কোষের বাইরের সাইডটায় এরা কিন্তু পানির সাথে সংস্পর্শে আসবে, বিভিন্ন জিনিসপত্র আদান প্রদান করতে হবে। এই জন্য ফসফেট হেডগুলো থাকে হাইড্রোফিলিক। আবার এই যে ভিতরের দিকে ফসফেট হেডগুলো থাকে হাইড্রোফিলিক। বাট মাঝখানের এই টেলগুলো হচ্ছে হাইড্রোফোবিক। ফোবিয়া, ফোবিয়া মানে হচ্ছে ভয়, ওরা পানিকে ভয় পায়। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক, এইটা লিখে দিলেই স্যার দেখবে কারোর খাতায় এই জিনিসগুলো নাই, শুধু তোমার খাতায় আছে। তখন তুমি বলো তুমি মার্কস পাবা কি পাবা না। তোমাকে অবশ্যই মার্কস বেশি দিতে হবে। অন্য সবার খাতায় যদি 2 দিয়ে থাকে তোমাকে 3 দিবে, অন্যকে 3-এর মধ্যে 3 দিয়ে থাকলে তোমাকে 3 দিবে, এবং অন্য প্রশ্নের জন্য তোমার কিন্তু ইমপ্রেশনটা, খাতার ইমপ্রেশনটা কিন্তু ওভারঅল খুব সুন্দর ভালো হয়ে যাবে। জাস্ট এই ছোট ছোট শব্দগুলো লিখলেই হবে। ঠিক আছে? ওকে, এইবার দেখো অনেকে শুধু লিখে দিবে মেমব্রেন প্রোটিন। তুমি লিখবা যে স্যার আমি জানি মেমব্রেন প্রোটিন আছে 3 টাইপের। মেমব্রেন প্রোটিন আছে কয় টাইপের? মেমব্রেন প্রোটিন আছে 3 টাইপের। 3 টাইপের কি কি সেটা আমি আঁকায়ও দিচ্ছি, দেখেন। এক টাইপের মেমব্রেন প্রোটিন, তারা শুধুমাত্র এই যে সারফেসে থাকে, এটাকে বলে সারফেস বা উপরে থাকে। এটা হচ্ছে এক টাইপের মেমব্রেন প্রোটিন। তাহলে এই মেমব্রেন প্রোটিনটার নাম, তাহলে মেমব্রেন প্রোটিনটা আমি এই কালার দিয়ে লিখতেছি। এই মেমব্রেন প্রোটিনটার নাম কি? সারফেস প্রোটিন। ঠিক আছে?
সারফেস প্রোটিন। আরেকটা মেমব্রেন প্রোটিন আছে যারা মেমব্রেনের একদম এই মাথা থেকে এই মাথা পুরাটা ধরে এরকম বিস্তৃত থাকে, পুরাটা ধরে বিস্তৃত থাকে। তাহলে পুরাটা ইন্টিগ্রেট করে রাখে, এই মাথা এবং এই মাথা পুরাটাকে ইন্টিগ্রেট করে রাখে। তাহলে এই মেমব্রেন প্রোটিনটার নাম কি হবে? ইন্টিগ্রাল প্রোটিন। তাইলে এক নাম্বার হচ্ছে সারফেস প্রোটিন, আচ্ছা এক নাম্বার ধরো ইন্টিগ্রাল প্রোটিন, দুই নাম্বার গেল সারফেস প্রোটিন, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রাল প্রোটিন, সারফেস প্রোটিন। আরেকটাকে বলে লিপিড সম্পৃক্ত। তার মানে কি লিপিড কোরের মধ্যেও আটকায় আছে, আর কোথাও যাইতে পারতেছে না। তাহলে সেটা কই থাকবে? দেখো এই যে লিপিড বাইলেয়ারের মধ্যে ধরো এখানে এসে আটকায় আছে, এখানে এরকম একটা প্রোটিন আছে। তাহলে এইটার নাম কি? এটার নাম হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, ঠিক আছে? লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে তিন ধরনের মেমব্রেন প্রোটিন আমরা পাইলাম এবং এটাই লিখে দিব। ইন্টিগ্রাল প্রোটিন, তাহলে মেমব্রেন প্রোটিনের মধ্যে তিনটা পয়েন্ট লিখবা। ইন্টিগ্রাল প্রোটিন যে দুই লেয়ার, ফসফোলিপিডের দুই লেয়ার জুড়ে থাকে। তারপরে আছে কি? সারফেস প্রোটিন, যে শুধু বাইরের দিকে থাকে। আরেকটা আছে লিপিড কোরে সম্পৃক্ত প্রোটিন, সে একদম লিপিড কোরের ভিতরে থাকে। এই তিনটা লাইন লিখে দিলা। উপরে তুমি দুইটা তিনটা লাইন লিখলা, এটার সাথে দুই তিনটা লাইন লিখলা, এখানে দুই তিনটা লাইন লিখলা, তোমার এমনি 1.5 পেজ হয়ে যাবে। সাথে ছবি দিবা, তোমাকে মার্কস কাটার কিন্তু কোনো জায়গায় নাই। বুঝতে পারছো? সিকিউ জিনিসটা একদম একটা ট্রিক। সিকিউ জিনিসটা কি? একদম ট্রিক। তুমি খুব সুন্দর করে যত সুন্দর গুছায় লিখবা তত ভালো মার্কস। ওকে, আচ্ছা তাহলে তিন ধরনের মেমব্রেন প্রোটিন গেল। এবার আসো কি আছে? গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স জিনিসটা আবার কি? এটা খুব মজার একটা জিনিস। দেখো এই যে যে ফসফেট হেডগুলো আছে, এইখানে মাঝে মাঝে এইরকম আচ্ছা আমি একটু কমেন্টসগুলো দেখি। হাইড্রোফোবিক কলর, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে দেখো এই যে ফসফেট হেড, এইটার সাথে এই লিপিডের সাথে যখন গ্লুকোজ যুক্ত হয় তখন এটাকে আমরা বলি গ্লাইকোলিপিড। এটাকে আমরা কি বলি? গ্লাইকোলিপিড, মানে লিপিডের সাথে গ্লুকোজ যুক্ত হয়েছে। আবার প্রোটিনের সাথে যদি এরকম গ্লুকোজের একটা চেইন যুক্ত হয় তখন এটাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। তাহলে এখানে গ্লাইকোপ্রোটিনও থাকে, গ্লাইকোলিপিডও থাকে। এবং মজার বিষয় হচ্ছে গ্লাইকোক্যালিক্সটা আসলে এটাই, গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন জিএলজিপি, এই দুইটাকে একসাথে বলে হচ্ছে গ্লাইকোক্যালিক্স, যেটা আর কিছুই না, একটা চিনির লেয়ার, একটা চিনির স্তর। এইটুকু লিখে দিলেই শেষ। আর সবার শেষে থাকে হচ্ছে কোলেস্টেরল। এটা নিয়ে তোমার বিস্তারিত কিছু লেখার দরকার নাই। এই কোলেস্টেরলটাই তোমার মাঝখানে ঢুকে ঢুকে এবং এই লিপিড মেমব্রেন প্রোটিনগুলো ঢুকে ঢুকে একটা মোজাইক আকৃতি দেয়। কি আকৃতি দেয়? মোজাইক আকৃতি দেয়। মোজাইক মানে কি জানো? ফ্লুইড মানে হচ্ছে এরকম ভাসে। সো এই যে যে স্ট্রাকচারটা দেখতেছো এটা একদম এরকম স্থির না, এটা এরকম ভাসতে পারে, এরকম ওয়েভ হয়, ঠিক আছে? এই জন্য এটাকে বলে ফ্লুইড। মোজাইক কেন? এই যে পুরো ফসফোলিপিড বাইলেয়ারটার মাঝখানে যে প্রোটিন আছে, ঠিক যেরকম মোজাইকের টাইলস তোমরা দেখছো, একদম সাদা একটা টাইলস, তার মাঝখানে কালো 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 ডট থাকে অনেকগুলা, এটাকে বলে একটা মোজাইক। তো ঠিক সেম এই পুরো ফসফোলিপিড বাইলেয়ারটার মাঝখানে ছোট 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 করে অনেক প্রোটিন থাকে। দ্যাটস ওয়াই এটাকে বলে ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে? বুঝতে পারছি আমরা সবাই? ক্লিয়ার হয়েছে? মাসুমা আক্তার রাখি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে
ঠিক আছে, রাবেয়া বলছো যে মাঝখানের প্রোটিনটা আবার একটু বুঝাইলে ভালো হয়। আমাদের এখানে 3 ধরনের মেমব্রেন প্রোটিন থাকে। এই যে মেমব্রেনটা আমরা পড়তেছি তার মধ্যে 3 ধরনের প্রোটিন থাকে। একটা থাকে একদম বাইরের দিকে সারফেসে, এটাকে আমরা বলি সারফেস প্রোটিন। একটা থাকে লিপিডের ভিতরে, এটাকে আমরা বলি লিপিড সম্পৃক্ত প্রোটিন। আরেকটা থাকে 2 মাথা জুড়ে, এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত বিস্তৃত, এটাকে আমরা বলি ইন্টিগ্রাল প্রোটিন। এই মাথায় মাথা পুরোটাকে ইন্টিগ্রেট করছে, এই জন্য এটাকে আমরা বলি ইন্টিগ্রাল প্রোটিন। এই 3 ধরনের প্রোটিন থাকে। ঠিক আছে, এখন বুঝতে পারছি, আশা করি বোঝা গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, লেখাটা আরেকটু পাতলা করতে হবে। ঠিক আছে, ওকে, একটু মোটা হয়ে যাচ্ছে বেশি, বুঝতে পারছি। এখন আই গেস ঠিক থাকবে। ওকে, ঠিক আছে, তাইলে আমাদের কোষ ঝিল্লি ফ্লুইড মোজাইক মডেল এইটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। ওকে, তাইলে আমরা কি কি পড়লাম দেখো। আমরা প্রথমে যেটা বলছিলাম এখানে দেখো, আমরা কোষ প্রাচীর এটা কমপ্লিট করছি, কোষ ঝিল্লি এটা কমপ্লিট করছি। এখন আমরা আসো সাইটোপ্লাজমের যে 2টা অঙ্গাণু সেই 2টা নিয়ে একটু পড়াশোনা করি। সাইটোপ্লাজমের 2টা অঙ্গাণু নিয়ে একটু পড়াশোনা করি। প্রথম যে অঙ্গাণুটা আমরা পড়বো এটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট যেটা না থাকলে উদ্ভিদকুল প্রাণীকুল কিছুই এই পৃথিবীতে আর বাঁচত না। আমরা ক্লোরোপ্লাস্ট আছে বলেই কি হয় বলো তো, সূর্য শক্তি, যেটা সূর্য থেকে আমাদের পুরো সোলার সিস্টেমের শক্তির উৎস কি, সূর্য, তাই না? তাহলে সূর্যের যে শক্তি বা যেটাকে আমরা বলি হচ্ছে সৌরশক্তি, এই সৌরশক্তি থেকে আমরা আমাদের দেহের জন্য কাজে লাগে এরকম এটিপি তৈরি করতে পারি। ঠিক আছে, এটিপি তৈরি করতে পারি। ওকে, সৌরশক্তিকে কনভার্ট করতে পারি ক্লোরোপ্লাস্টের মাধ্যমে। ক্লোরোপ্লাস্ট কি করে, আগে শর্করা জাতীয় খাবার তৈরি করে, এরপরে ওই শর্করা জাতীয় খাবার থেকে আমরা আসলে এটিপি পাই। তাহলে সৌরশক্তি থেকে সরাসরি এটিপি পাওয়া যায় না, আগে পাওয়া যায় শর্করা। এই কাজটাই করে কে, এই কাজটা করে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর এই শর্করা থেকে এটিপি তৈরি করে কে, মাইটোকন্ড্রিয়া। বুঝতে পারছো, এই জন্য এই 2টা আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট। সৌরশক্তি থেকে প্রথমে শর্করা তৈরি করে কে, ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল, এরপরে শর্করা থেকে শক্তি তৈরি করে কে, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, ওকে, অলরাইট। আচ্ছা, ক্লাসগুলো কে ফ্রেন্ডদের সাথে শেয়ার করছো বলো? তোমাদের সবার তো টেস্ট পরীক্ষা শেষ, তাই না? সবার অনেক আগেই টেস্ট পরীক্ষা শেষ এবং পড়াশোনাও প্রায় শেষের দিকে চলে আসার কথা, জাস্ট 1 মাস বাকি আছে। এখন আমাকে বলো তোমাদের অন্য সাবজেক্টের প্রিপারেশন কেমন, কোন সাবজেক্টের প্রিপারেশন সবচেয়ে খারাপ, কোন সাবজেক্টের প্রিপারেশন সবচেয়ে খারাপ একটু বলো তো। তোমাদের কোন সাবজেক্টের প্রিপারেশন সবচেয়ে খারাপ? রাজীব বলছে বায়োলজি, শিলা বলছে হ্যাঁ তোমার কথা বলতেছো না এই জন্য তোমার প্রেজেন্স বোঝা যাচ্ছে না, বোর্ড এক্সাম শুরু হয়ে গেছে। ম্যাথ, ওকে, হায়ার ম্যাথ একদম বাজে অবস্থা, হায়ার ম্যাথ, ইংলিশ, ম্যাথ, ওকে, ম্যাথ ফিজিক্স বাজে অবস্থা। ইংলিশ বায়োলজি ফার্স্ট পার্ট, ওকে, বায়োলজি ফার্স্ট পার্ট, বায়োলজি সেকেন্ড পেপার, ওকে। বেশিরভাগ দেখতেছি ম্যাথ বায়োলজি এই জিনিসগুলোতে খারাপ অবস্থা। কেন এরকম অবস্থা? ম্যাথ বায়োলজি কেন এরকম অবস্থা? আবার ফিজিক্স ফার্স্ট পার্ট আছে অনেকের, সো মিলাই ঝিলাই আছে। ম্যাথের জন্য পাগল হয়ে যাচ্ছি। ওকে, যাই হোক, এখন শেষের দিকে এসে এরকম কিন্তু সবার হয়। আমি তোমাদের একটা টেকনিক বলে দিই,
মানে লাস্ট টাইমে, এখন 1 মাসে কিভাবে পড়বা। 1 মাসে তোমরা এখন অনেকে চেষ্টা করবা সব পড়তে, কিন্তু ওই জিনিসটা একটু ভুলে যাও। তোমরা এই শেষের টাইমে এসে সবাই অনেকে এই ভুলটা করো যে আমি সব পড়তে চাই। এই যে সব পড়তে চাই, এই কাজটা তোমাকে একদম মেরে ফেলবে। সো সব পড়তে চাওয়া যাবে না। এখন এই মুহূর্তে জান বাঁচানো, এ প্লাসের জন্য আমাকে যা যা পাইতে হবে সেগুলো পড়তে হবে, ঠিক আছে। এ প্লাসের জন্য একদম এইরকম যে ওয়ান শট টাইপের ক্লাসগুলো আছে, সিকিউ ক্লাস, ওয়ান শট সিকিউ এবং এমসিকিউ ক্লাস, জাস্ট এটা জোর দাও। ওয়ান শট সিকিউ এমসিকিউ ক্লাসগুলোতে জোর দাও, সাথে নিজে টেস্ট পেপারের প্রশ্ন টানা সলভ করতে থাকো। এক একদিন টাইম নাও, এক একটা সাবজেক্ট করে শেষ করতে থাকো। কিভাবে করবে আমি বলি। একদিনে তো একটা সাবজেক্ট শেষ করা যায় না, তোমার সাবজেক্ট কিন্তু আছে অনেক। তোমাদের সাবজেক্ট আছে কয়টা টোটাল? অনেক সাবজেক্ট আছে। তোমার যদি শুধু সায়েন্সের সাবজেক্টই বলো, কি হলো, বায়োলজি আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফিজিক্স আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, হায়ার ম্যাথ আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। তাহলে এইখানেই তোমার সাবজেক্ট হয়ে গেছে 8টা। এই যে সায়েন্সের 8টা সাবজেক্ট, এটাই অনেক বেশি টাফ তোমাদের জন্য। তার সাথে আছে তোমাদের বাংলা, ইংলিশ, আর বোধহয় আছে আইসিটি, তাই না? আর হচ্ছে এই 3টা হলো এক্সট্রা সাবজেক্ট। তাহলে 3টা। এখন আমি হলে কি করতাম, আমি করতাম কি, ঈদের আগে, যেমন ঈদ হচ্ছে 7 তারিখে, সো তোমার শুধু ঈদের দিন বাদে বাকি দিন পড়তে হবে। তুমি 6 তারিখ পর্যন্ত পড়বা। আজকে যেমন হচ্ছে 2 তারিখ, তো ধরো 3, 4, 5, 6, তোমার কাছে 4 দিন সময় বাকি আছে। আর ঈদের পর দিন থেকে যদি ধরো 8, 9, 10, আর এরপরে ধরো আরও হচ্ছে 20 দিন, সো টোটাল 23 দিনের মধ্যে তুমি শেষের 5 দিন বাদ দাও, ধরো তোমার কাছে 18 দিন বাকি আছে, ঠিক আছে। 18, এদিকে 18 দিন বাকি আছে, আর এখানে হচ্ছে 4 দিন বাকি আছে। আমি কিভাবে রুটিন করতাম জানো? এই 4 দিনে আমি চেষ্টা করতাম ঈদের আগে আমি একটা লিস্ট বানাইতে চেষ্টা করতাম। লিস্ট কি লিস্ট? আমার বইয়ে তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই 3টা বই 55টা চ্যাপ্টার আছে, আর হায়ার ম্যাথে আছে তোমার হয়তো সম্ভবত 20টার মতো চ্যাপ্টার। এই যে তোমার 75টার মতো চ্যাপ্টার আছে, এই 75টা চ্যাপ্টার আমি, এই 75টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের শর্ট সিলেবাসে আছে, আবার সব না। তোমাদের শর্ট সিলেবাসে আছে টোটাল কয়টা চ্যাপ্টার? তুমি দেখবা যেমন বায়োলজিতে আছে মাত্র 14টা, ফিজিক্সেও আছে ওরকম হয়তো 12টার মতো। ধরলাম, আমি সবগুলো জানি না, তো ধরো তোমার টোটাল চ্যাপ্টার আছে কথার কথা 40টা। ধরো তোমার টোটাল শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে 40টা। এই 40টা চ্যাপ্টার আমি খাতায় লিখে আমি লিখতাম এখানকার কোন কোন টপিকগুলো আমি ভালো পারি না, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কিন্তু আমি ভালো পারি না। এই জিনিসটা ফাইন্ড আউট করা, বিশ্বাস করো, তোমার প্রিপারেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট। এই মুহূর্তে তোমার প্রিপারেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোন কোন জিনিসগুলো আমি ভালো পারি না বাট আসার মতো ইম্পর্টেন্ট। টেস্ট পরীক্ষায় আসছে, প্রি টেস্টে আসছে, বোর্ড পরীক্ষায় আসবে, টেস্ট পেপারের সমস্ত কোয়েশ্চেন আমি দেখতেছি। এই টপিকগুলোকে তুমি একটা লিস্ট বানাবা, ঠিক আছে? লিস্ট বানাবা, বানায় এরপরে ঈদের পর দিন থেকে তুমি পড়া শুরু করবা। যেমন প্রথম দিন ধরো 8 তারিখ, কথার কথা ধরলো তুমি পড়া শুরু করলা বোটানি শুরু করলা। তাহলে তুমি কি করবা? বোটানির তোমার যে 7টা চ্যাপ্টার আছে, এই 7টা চ্যাপ্টার, বোটানির 7টা চ্যাপ্টারের শুধুমাত্র যে টপিকগুলো তুমি পারো না, একদমই মানে কম পারো, ওই টপিকগুলো তোমার একদিনে পড়ে ফেলতে হবে। একদিনে তুমি যত কষ্ট হোক, একদিনে ওই টপিকগুলো পুরোটা সুন্দর মতো বুঝে ইউটিউবে ক্লাস দেখে হোক, যেভাবে হোক পড়ে ফেলবা। বায়োলজি তোমার যদি পড়া না হয়ে থাকে, আমি বললাম তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইগুলো নিয়ে চিন্তা করো। তুমি শুধু আমাদের রুটিন অনুযায়ী বায়োলজি ক্লাসগুলো করো, তোমার বায়োলজি সব শেষ হয়ে যাবে। বায়োলজি আমাদের দায়িত্ব, ঠিক আছে? এটা আমি একদম কনফার্ম দিয়ে দিচ্ছি, বায়োলজি আমাদের দায়িত্ব। তোমার বায়োলজি তুমি যদি আমাদের সাথে ক্লাস করো, তোমার বায়োলজি A+ নিশ্চিত হয়ে যাবে। তুমি এটা নিয়ে টেনশনই করো না, তুমি অন্যগুলো নিয়ে টেনশন করো। সো ধরো ফিজিক্সই, তো এরকম 7টা চ্যাপ্টারের যেই টপিকগুলোতে তোমার প্রবলেম আছে, ওই টপিকগুলো তুমি এখন শুধুমাত্র পড়ার চেষ্টা করো একদিনে। তুমি যখন এভাবে পরপর 7 দিনে দেখবা মোটামুটি 7টা সাবজেক্ট বা অ্যাটলিস্ট এই যে 8টা সাবজেক্ট আছে, এই 8টা সাবজেক্টে তোমার প্রবলেমের টপিকগুলা তুমি নেইল ডাউন করে ফেলতে পারবা। একবার যদি এই কাজটা করতে পারো, 8টা দিন মানে ধরো একদম ধুমায় 12-14 ঘন্টা পড়াশোনা করবা, একদম নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, শুধু পড়াশোনা করবা,
এই 8 দিনে দেখবা তোমার কনফিডেন্স লেভেল বুস্ট হয়ে কোথায় যাবে, বুঝতে পারছো? এই 8টা দিন তুমি ঈদের পরে টার্গেট নাও যে ঈদের পরে 8 দিন আমি ধুমায় পড়াশোনা করব, ধুমায়। এইটা যখন করবা তোমার একটা কনফিডেন্স চলে আসবে। এরপরে হচ্ছে তুমি সুন্দর মতো পার সাবজেক্ট অনুযায়ী একদম সব ওয়ান শট ক্লাসগুলো করে ফেলো একদিনে। কিন্তু অনেক সময় তুমি যদি, যেমন আমাদের ধরো বোটানির 7টা তোমার হচ্ছে চ্যাপ্টার আছে, এই 7টা চ্যাপ্টারের আমাদের যে 7টা ক্লাস হবে, এই 7টা ক্লাস সর্বোচ্চ হবে 14 ঘন্টা, সর্বোচ্চ হবে হচ্ছে 14 ঘন্টা, সর্বোচ্চ, ম্যাক্সিমাম 2 ঘন্টাও হবে না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। ধরো 10 ঘন্টা হবে, তাহলে এইটা কিন্তু তোমার পক্ষে একদিনেই দেখা সম্ভব। একদিনেই তুমি কি করবা, একটা ক্লাস দেখবা ধরো 1 ঘন্টা, তারপরে ওই ক্লাসটা 1 ঘন্টা পড়বা, সেম। তারপরে আরেকটা ক্লাস দেখবা 1 ঘন্টা, আবার 1 ঘন্টা পড়বা, আরেকটা ক্লাস দেখবা 1 ঘন্টা, 1 ঘন্টা পড়বা। এইভাবে করে তুমি পুরা বোটানি একদিনই শেষ করতে পারবে, এবং তাও খুব সুন্দরভাবে শেষ করতে পারবা। ঠিক আছে? বায়োলজি ক্লাস করতে পারেন না মানে আপনি কেমন, আচ্ছা যাই হোক, কাকে বলতে যাই না। ঠিক আছে, তাইলে এইটা আমি হইলে এইভাবে পড়তাম এই মুহূর্তে, যাদের এখনো প্রবলেম আছে অনেক, আর যাদের সব পড়া শেষ তারা তো এখন শুধু রিভাইজ করবা। তো যাই হোক, আসো আমরা একটু ক্লোরোপ্লাস্ট পড়ি। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট তোমাকে একটা চিত্র দিবে বা কিছু একটা ক্লু দিবে, দিয়ে বলবে যে উল্লেখিত চিত্রের বা অমুক অংশের বা ক চিহ্নিত অংশের গঠন এবং কাজ ব্যাখ্যা করো। গ নাম্বারে যদি গঠন আসে, ঘ নাম্বারে কাজ আসবে। সো এই টাইপের প্রশ্ন আসে। তো তুমি কি করবা, তুমি প্রথমে চিন্তা করবা যে ঠিক আছে আমি ক্লোরোপ্লাস্টের গঠন লিখব। কি কি আছে ক্লোরোপ্লাস্টের গঠনে চিন্তা করো। প্রথম কথা হচ্ছে ক্লোরোপ্লাস্ট একটা দ্বিস্তরী অঙ্গাণু। তাহলে কয়টা স্তর আছে, 2 স্তর। তাহলে সুন্দর করে তুমি 2টা স্তর এখানে আগে আঁকবা। ওকে, এইভাবে করে সুন্দর করে দ্বিস্তর আঁকবা। ওকে, আঁকলা, 2টা স্তর দিলা। এরপরে ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে, তাহলে তুমি এইভাবে মার্কিং করবা। ঠিক আছে, মার্কিংগুলো সব সুন্দর করে ডান পাশে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে এইভাবে সবগুলা লিখবা। আমি এখন আলাদা আলাদা করে লিখতেছি। তাহলে দেখো তুমি লিখলা হচ্ছে দ্বিস্তরী আবরণী গেল। এরপরে ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে, এরপরে ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে এইরকম গোল্লা গোল্লা কিছু জিনিস, গোল্লা গোল্লা কিছু জিনিস এখানে আছে, এখানে একটু দিলা। ঠিক আছে, এইরকমভাবে জাস্ট তুমি যে কয়টা আঁকতে পারো, খুব বেশি আঁকার দরকার নেই, অনেক বেশি সময় নেওয়ার কোনো দরকার নেই, 3 থেকে 4টা আঁকলেই এনাফ। এই যে আমি ছোট ছোট গোল্লা গোল্লা জিনিসগুলো লিখলাম, এই এক একটাকে বলে হচ্ছে, এই এক একটাকে বলে হচ্ছে থাইলাকয়েড। কি বলে, থাইলাকয়েড। ঠিক আছে, এগুলো হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েডগুলো আসলে এখানে 2D ছবি আঁকতেছি আমরা, বাট এগুলো একটা থলির মতো। ঠিক আছে, প্রত্যেকটা একটা থলির মতো। এবং এই যে থাইলাকয়েডগুলো মিলে যে স্তূপের মতো তৈরি করলো, এই যে পুরো একটা স্তূপ তৈরি করলো, এই স্তূপটাকে আমরা বলি হচ্ছে গ্রানা। কি বলি, গ্রানা। তাহলে এক একটা থাইলাকয়েড, এটা হচ্ছে স্তূপটাকে আমরা বলি হচ্ছে গ্রানা। ফাইন, এই গ্রানাগুলো একটার সাথে একটা এইভাবে কানেক্টেড থাকে। কি থাকে, কানেক্টেড থাকে। কি দিয়ে কানেক্টেড থাকে, যা দিয়ে কানেক্টেড থাকে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ল্যামেলি। কি বলি, ল্যামেলি। এই ল্যামেলিটা আসলে আছে কোথায় বলো তো? এই ল্যামেলিটা আছে হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে ম্যাট্রিক্স, আসলে সাইটোপ্লাজম বলতে পারো, ওই জিনিসটাকে আমরা বলি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে তো ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সের একটা স্পেশাল নাম আছে, স্পেশাল নামটা হচ্ছে স্ট্রোমা। স্পেশাল নামটা কি, স্ট্রোমা। তাহলে এই ল্যামেলিগুলো আছে স্ট্রোমার মধ্যে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে, তাহলে দ্বিস্তরী আবরণ থাইলাকয়েড, থাইলাকয়েডের স্তূপটাকে আমরা বলি গ্রানা, এই যে কানেকশনগুলো এগুলোকে আমরা বলি স্ট্রোমা ল্যামেলি, আর এই যে ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা বলি স্ট্রোমা। এই স্ট্রোমাটাই হচ্ছে ম্যাট্রিক্স, তুমি ব্র্যাকেটে ম্যাট্রিক্স লিখে দিতে পারো। ঠিক আছে,
তাহলে এই যে কথাগুলো আমি মুখে বললাম সেগুলা খাতায় লিখবা, ছবিটা আঁকবা, এক্স্যাক্টলি 3 এ 3 পাবা, এক্স্যাক্টলি তুমি 3 এ 3 পাবা। ঠিক আছে, এর চেয়ে বেশি কিছুই করতে হবে না। এখন আসলে দুইটা জিনিস বাকি আছে, যে দুইটা জিনিস দিতেই হবে। সেই দুইটা জিনিস কি? একটা জিনিস হচ্ছে যেটা, এই দুইটা জিনিস ক্লোরোপ্লাস্টেও আছে, মাইটোকন্ড্রিয়াতেও আছে। সাধারণত ডিএনএ থাকে নিউক্লিয়াসের মধ্যে। ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। সাইটোপ্লাজমে অথবা সাইটোপ্লাজমের কোনো অঙ্গাণুতে ডিএনএ থাকার কথা না, বাট দুইটা অঙ্গাণু হচ্ছে ব্যতিক্রম। সেই দুইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া। এদের নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে। বৃত্তাকার ডিএনএ কি জিনিস? আদি কোষে যেই ডিএনএগুলো থাকে, আদি বৈশিষ্ট্যধারী সেইগুলা। তাহলে এখানে একটা তুমি বৃত্তাকার ডিএনএ দিবা। এখানে থাকে হচ্ছে নিজস্ব বৃত্তাকার ডিএনএ। আরেকটা কি থাকে? আরেকটা থাকে হচ্ছে রাইবোজোম। ওকে, এরকম একটা রাইবোজোম দিতে পারো, রাইবোজোম। আরেকটা কি থাকে? নিজস্ব রাইবোজোম। এই রাইবোজোমটাও আদি প্রকৃতির। তাহলে আমরা পড়ছি 70S রাইবোজোম আছে, 80S রাইবোজোম আছে। তাহলে ক্লোরোপ্লাস্টের রাইবোজোমটা কত এস হবে বলো? 70S। ওকে, এই হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টের গঠন। এটা হচ্ছে কি তোমার ক্লোরোপ্লাস্টের গঠন। তাহলে সুন্দর করে জাস্ট একটা দ্বিস্তরী, দেখো এই ছবিটা আঁকতে তোমার সর্বোচ্চ কয় মিনিট লাগবে? তুমি যদি বাসায় একবার প্র্যাকটিস করো, আজকে তুমি যদি বাসায় একবার প্র্যাকটিস করো, এই ছবিটা আঁকতে তোমার সর্বোচ্চ কয় মিনিট লাগবে আমি তোমার বলি। দেখো কি করবা, 1 2 টান, শেষ শেষ শেষ, কানেকশন করে দিলা, কানেকশন করে দিলা, কিছু ফোঁটা দিয়ে দিলা। কয় মিনিট লাগছে? পুরো 1 মিনিট হয়েছে? 40 সেকেন্ড লাগছে মাত্র, 40 সেকেন্ড। এখানে একটা ডিএনএ দাও, এখানে একটা রাইবোজোম দাও, শেষ। 40 সেকেন্ড লাগবে তোমার ছবিটা আঁকতে। খুব ভালো করে আঁকলে 1 মিনিট লাগবে, খুব ভালো করে আঁকলে মার্কিং সহ তোমার 1 মিনিট লাগবে। ঠিক আছে, শুধু চিত্র এঁকে চিহ্নিত করে দিলে হবে না? হ্যাঁ হবে। শুধু যদি গঠন আসে চিত্র এঁকে চিহ্নিত করে দিলেই হবে, বাট তুমি যখন সুন্দর মতো এগুলোর নামগুলো একটু আলাদা আলাদা করে লিখবা, এক লাইন করে লিখবা, তখন তোমার খাতার প্রেজেন্টেশনটা কিন্তু অনেক সুন্দর হবে, বুঝছো? এগুলো কিন্তু ইমপ্রেশন ক্রিয়েট করতে হেল্প করে। এখন ধরো একদমই সময় নাই, তখন তো তুমি আর এত কিছু করতে যাবা না। একদমই যদি সময় না থাকে, শুধু চিত্রটাকে দিয়ে চলে আসবা। অ্যাটলিস্ট এটা করবা। খাতায় লেখার চেয়ে, ধরো তোমার হাতে সময় কম, এখন তুমি ডিসাইড করতে পারছো না তুমি কি লিখবা না চিত্র আঁকবা, অবশ্যই অবশ্যই চিত্র আঁকবা, লেখার দিকে কখনো যাবা না। আর যদি সময় থাকে, চিত্রের পাশাপাশি লেখাটা তুমি দিয়ে আসবা। ঠিক আছে, 2 মিনিট লাগবে না এই চিত্র আঁকতে, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, বাসে যদি একবার আঁকো। তাহলে এরপরে আসো হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ কি? 1 নাম্বার কাজ কি বলো? ওই যে আমরা বললাম, সূর্যের আলোকে ব্যবহার করে বা সৌর শক্তিকে কিসে রূপান্তর করতে পারে? শর্করায় রূপান্তর করতে পারে। 2 নাম্বার, ফটো দিয়ে যেসব নাম আছে দুইটাই লিখে দিবা। তুমি জানো ফটো ফসফোরাইলেশন এই প্রক্রিয়ায় সাহায্য করে। আরেকটা আছে ফটো রেসপিরেশন, এখানে সাহায্য করে। 4 নাম্বার, ওর মধ্যে কি আছে? নিজস্ব ডিএনএ আছে, তাহলে ও প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, এইটা কিন্তু নিউক্লিক অ্যাসিড তৈরি করতে পারে। ঠিক আছে, 5 নাম্বার, আরো অনেকগুলো আছে। তাহলে এর মধ্যে যেহেতু ডিএনএ আছে, তাইলে চিন্তা করো ডিএনএ থাকা মানে কি? ও বংশানুক্রমের যে বৈশিষ্ট্য, ইনহেরিটেন্স, সেইগুলা ও একটা থেকে আরেকটা কোষের মধ্যে পাঠাইতে পারে। তো এই জিনিসটা যেহেতু নিউক্লিয়াসের মধ্যে থাকে না, এই ডিএনএটা থাকে কিসের মধ্যে? সাইটোপ্লাজমের মধ্যে। এই জন্য এই ইনহেরিটেন্সটাকে বলা হয় হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে কি? ওই যে ইনহেরিট করা, বৈশিষ্ট্য ইনহেরিট করা। আর কোথা থেকে করতেছে? ডিএনএটা কোথায় আছে? সাইটোপ্লাজমে আছে। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স শব্দটা তুমি যদি জাস্ট দিতে পারো, স্যার বুঝবে যে এই বাচ্চাটা চমৎকার বায়োলজি পারে।
ঠিক আছে, চমৎকার বায়োলজি পারে তোমাকে সুন্দর মতো 4 এ 4 মার্কস দিয়ে দিবে। এরকম কিছু কিছু শব্দ দেখো, ভালো স্টুডেন্টরা কখনোই খাতা ভর্তি 4 পেজ লেখে না, তারা অল্প লেখে, বাট কিছু কিছু শব্দ তারা ইউজ করে যেটা দেখলে স্যাররা বুঝতে পারে যে হ্যাঁ তারা আসলে ভালো স্টুডেন্ট। সো আমার স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই এই কথাগুলো লিখবা, দেখবা যে তোমাদের বায়োলজিতে খুবই ভালো মার্কস আসবে, খুবই ভালো মার্কস আসবে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের ক্লোরোপ্লাস্টের কাহিনী শেষ। এইবার আসো আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে কি, আমাদের নেক্সট টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়া। নেক্সট টপিক হচ্ছে কি, মাইটোকন্ড্রিয়া। ওকে ফাইন, তাহলে মাইটোকন্ড্রিয়ার তোমার আসবে গঠন এবং কাজ। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন এঁকে ফেলি। মাইটোকন্ড্রিয়াও সেম একটা দ্বিস্তরী জিনিস। এখন এই দ্বিস্তরের বাইরের স্তরটা এরকম, কিন্তু মজার বিষয় হচ্ছে ভেতরের যে স্তরটা সে একটু এরকম ভেতরের দিকে ভাঁজ হয়ে যায়। কি হয়ে যায়? এরকম ভাঁজ হয়ে যায়, দেখছো? এরকম ভাঁজ হয়ে যাচ্ছে, ভেতরের স্তরটা কি হচ্ছে? ভাঁজ হয়ে যাচ্ছে। ভেতরের স্তরটা এরকম ভাঁজ হয়ে ভিতরে ঢুকে যায়। শেষ মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকা। তাহলে এইটা হচ্ছে, তুমি সুন্দর মতো লিখবা, এটা হলো মাইটোকন্ড্রিয়ার বহিস্তর, এইটা হলো মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্তর। এবং অন্তঃস্তরের যে ভাঁজগুলো তুমি দেখতে পাচ্ছ এইগুলাকে আমরা বলি হচ্ছে ক্রিস্টি। কি বলি? ক্রিস্টি। তাহলে বহিস্তর, অন্তঃস্তর এবং অন্তঃস্তরের যে ভাঁজ, এই ভাঁজকে আমরা বলি হচ্ছে ক্রিস্টি। কি বলি? ভাঁজগুলাকে আমরা বলি হচ্ছে ক্রিস্টি, মনে থাকবে? ভাঁজগুলাকে আমরা বলি হচ্ছে ক্রিস্টি। ওকে, ফাইন। এই বহিস্তর এবং অন্তঃস্তর, তার মাঝখানে দেখো তো এখানে এরকম ফাঁকা জায়গা আছে না, এই যে পুরো জায়গাটায়, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলি হচ্ছে প্রকোষ্ঠ। খুবই স্বাভাবিক। তাহলে বহিস্তর গেল, অন্তঃস্তর গেল, ক্রিস্টি গেল, প্রকোষ্ঠ গেল। ফাইন। এখন আছে অক্সিজোম। এখন আছে কি? অক্সিজোম। অক্সিজোম, এটিপি সিনথেটেস, অক্সিজোম, এটিপি সিনথেটেস, ইটিসি। এগুলা কি করবা তোমরা? এইখানে দিয়ে দিবা। এইখানে ধরো দিয়ে দিলা অক্সিজোম, ঠিক আছে? এইখানে তোমরা দিবা হচ্ছে ইটিসি, এইখানে দিবা হচ্ছে এটিপি সিনথেটেস। সো এই জিনিসগুলা, এই বেসিক্যালি পুরা অন্ত আবরণীর গায়ে গায়ে মোটামুটি সব জায়গায় এগুলা থাকবে। সো জাস্ট এখানে একটু গোল 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 করে আঁকাই দিবা, ঠিক আছে? তাহলে একটাতে তুমি লিখবা হচ্ছে, ধরো এখানে তুমি লিখলা, এটাকে লিখবা তুমি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে। তারপরে থাকে কি? এটিপি সিনথেস, এটিপি সিনথেস এগুলো থাকে, ঠিক আছে? আর সাথে থাকে কি? অক্সিজোম। সাথে থাকে কি? অক্সিজোম। শেষ। তাহলে এই জিনিসগুলাই থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। এখন মাইটোকন্ড্রিয়াতে চিন্তা করো, আমি একটু আগে বলছিলাম ঠিক যেরকম ক্লোরোপ্লাস্টে তার নিজস্ব ডিএনএ থাকে এবং রাইবোজোম থাকে, মাইটোকন্ড্রিয়াতেও ঠিক সেম নিজস্ব বৃত্তাকার ডিএনএ কিন্তু থাকে। সো এখানে তুমি একটা বৃত্তাকার ডিএনএ দিবা, একটা রাইবোজোম দিতে পারো, ঠিক আছে? সো এটাকে লিখবা বাইরে দিয়ে। আচ্ছা, এইগুলা কিন্তু তোমরা খুব সুন্দর করে ডান পাশে খুব সুন্দর করে সিরিয়াল করে মার্কিং করবা, ঠিক আছে? বৃত্তাকার ডিএনএ থাকে আর একটা রাইবোজোম থাকে। কি প্রকৃতির রাইবোজোম? সেই আদি প্রকৃতির রাইবোজোম, আদি প্রকৃতির রাইবোজোম বা 70S রাইবোজোম, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়ার গঠন কিন্তু শেষ হয়ে গেল। এখন বলো মাইটোকন্ড্রিয়ার কাজ কি? লাল দিয়ে লিখছি। মাইটোকন্ড্রিয়ার মেইন কাজ কি? কোষের, মাইটোকন্ড্রিয়ার মেইন কাজ কি? কোষের পাওয়ার হাউস, পাওয়ার হাউস বা শক্তি ঘর, তাই না? মাইটোকন্ড্রিয়া কেন কোষের পাওয়ার হাউস বলা হয়? এইবার আসো কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ কি?
শক্তি উৎপাদন করা। কিভাবে শক্তি উৎপাদন করে? সে কিভাবে শক্তি উৎপাদন করে? সে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন করে। শ্বসন প্রক্রিয়ার কয়টা ধাপ আছে? টোটাল ধাপ আছে 4টা। টোটাল ধাপ আছে কয়টা? 4টা। একটা হচ্ছে, প্রথমটা যেটা, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তারপরে আছে ক্রেবস চক্র। তারপরে কি আছে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন আছে, ক্রেবস চক্র আছে, আর কি আছে? ইটিসি আছে। হ্যাঁ, আমি সব লিখলাম না? অক্সিডেটিভ ফসফোরাইলেশন আর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এর মধ্যে এই প্রথমটা বাদে, শুধু এই গ্লাইকোলাইসিসটা বাদ, শ্বসনের বাকি 3টা ধাপ কোথায় ঘটে? শ্বসনের বাকি 3টা ধাপ কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। শ্বসনের বাকি 3টা ধাপ কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। ঠিক আছে, এনাফ। তাহলে শক্তি উৎপাদন করে শ্বসনের গ্লাইকোলাইসিস বাদে বাকি 3টা ধাপে সে সাহায্য করে। আচ্ছা, শ্বসনের জন্য তোমার যেই এনজাইম লাগবে, কোএনজাইম লাগবে, শ্বসনের জন্য তোমার বিভিন্ন কি লাগবে? এনজাইম লাগবে, কোএনজাইম লাগবে। এই জিনিসগুলো কোথায় থাকবে? এই জিনিসগুলো সব মাইটোকন্ড্রিয়াতে থাকবে। আচ্ছা, যদি কোষ শক্তি উৎপাদন করতে না পারে, তখন কি? সে খাইতে পারবে না, তার শক্তিও নাই, তখন সে কি হবে? একা একা মরে যাবে। একটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু হবে। এই জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় হচ্ছে অ্যাপোপ্টোসিস। এই তাহলে অ্যাপোপ্টোসিসকে কন্ট্রোল করে মাইটোকন্ড্রিয়া কন্ট্রোল করে। এছাড়া সে ক্যালসিয়ামের লেভেল কন্ট্রোল করে। ঠিক আছে, তাহলে এরকম অনেকগুলা কাজ আছে। তুমি যদি মেজর এই যে 4টা-5টা কাজ লিখে দিয়ে আসতে পারো, তোমার অটোমেটিক মার্কস কিন্তু চলে আসবে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি সবাই? কোনো কনফিউশন আছে? ওকে, একটু আজান দিচ্ছি, আমরা আজানের জন্য 1টা মিনিট একটু ব্রেক অফ রাখতেছি, এরপরে আমরা আবার শুরু করবো। ওকে, আছে বাইরে 4টা।
ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু এই যে প্রথম অংশ আমাদের কিন্তু শেষ। আমরা কোষ প্রাচীর পড়ে ফেলছি, কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল পড়ছি, ক্লোরোপ্লাস্ট পড়ছি এবং মাইটোকন্ড্রিয়া পড়ছি। আমাদের একটা সিকিউ মাস্ট এখান থেকে আসবেই। আমরা এই যে চারটা জিনিস পড়লাম, তুমি দেখবা এখান থেকে একটা সিকিউ কিন্তু চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা যাব হচ্ছে ডিএনএ আরএনএ এই জায়গাটায়, এই অংশটাতে আমরা এখন চলে যাব। ডিএনএ এর গঠন, ডিএনএ আরএনএ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন। ওকে, সবাই রেডি? এই পর্যন্ত বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি সবাই। সো প্রথমে আমরা চলে আসি ডিএনএ এর গঠন। ডিএনএ এর কি গঠন? সো ডিএনএ এর গঠনে আমরা যেই মডেলটা পড়ি সেই মডেলটার নাম হচ্ছে ডাবল হেলিক্স মডেল। কি মডেল? ডাবল হেলিক্স মডেল। এই মডেলটা তোমাদের আসে, এই মডেলটা তোমাদের আঁকতে হয়, লিখতে হয়, ঠিক আছে? তো এই মডেলটা খুবই সহজ। এই মডেলটা কি খুবই সহজ। তোমরা চাইলে প্যাঁচায়ও আঁকতে পারো, তোমরা চাইলে সহজেও আঁকতে পারো, ঠিক আছে? রাবেয়া ফেরদৌসি আলো বলছো অ্যাপোপ্টোসিসটা আরেকবার বললে ভালো হয়। অ্যাপোপ্টোসিসটা জিনিসটা কি জানো? অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। মানে একটা কোষ দুইভাবে মারা যেতে পারে, ঠিক আছে? এটা অনেক ডিটেলস হয়ে যাবে, তারপরে বলি। দেখো, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, একটা হচ্ছে নেক্রোসিস, ঠিক আছে? তো একটা কোষে যদি কোনো জীবাণু আক্রমণ করে বা ওটা ট্রমার শিকার হয়, কোনো ঝামেলা হয়, তখন কোষটা সে ইচ্ছা করে মারা যাচ্ছে না, সে কোনো একটা অ্যাটাকের কারণে বা কোনো ইনফ্লামেশনের কারণে, কিছুর কারণে সে মারা যাচ্ছে, ঠিক আছে? তখন ওইটাকে আমরা বলি নেক্রোসিস। ওকে, আবার আরেকটা আছে অটোলাইসিস, যেমন ভেতর, আচ্ছা যাই হোক, অত দূরে না যাই। আরেকটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস কি? একটা কোষ তার এখন বেঁচে থাকার মতো, শক্তি উৎপাদন করার মতো বডিতে মাইটোকন্ড্রিয়ার সেই সামর্থ্য নাই, বা কোনো একটা ঝামেলা হয়েছে, সে শক্তি উৎপাদন করতে পারবে না, ঠিক আছে? অথবা একটা কোষ সে বডির জন্য খারাপ, সে যদি থাকে বডির ক্ষতি হবে, এই জন্য এই কোষটা মরে যাওয়াই ভালো বডির জন্য। তখন বডি কি করে? বডির যে মাইটোকন্ড্রিয়া আছে বা বডির যে ডিএনএগুলো আছে, এরা এমন কিছু জিন তৈরি করে এবং ওই জিনের মাধ্যমে এমন কিছু প্রোটিন তৈরি করে যার কারণে কোষটা একা একাই মারা যায়। কিভাবে একা একা মারা যায়? লাইসোজোমের কথা তোমরা শুনছো না? লাইসোজোম, এই লাইসোজোমগুলার মেমব্রেনগুলো এরকম ফেটে যায়। লাইসোজোমের মেমব্রেন ফেটে গেলে এর মধ্যে কিছু এনজাইম থাকে, এই এনজাইমগুলো বের হয়ে আসে এই কোষকে নিজের মধ্যে থেকে নিজেকেই মেরে ফেলে। সো এই যে জেনেটিক্যালি কন্ট্রোলড ওয়েতে একটা কোষ মারা গেল, এটা তোমার বডির ভালোর জন্যই হলো, এই জিনিসটাই হচ্ছে অ্যাপোপ্টোসিস। এখন বুঝতে পারছো রাবেয়া? সাথী বলছো দেরি হয়ে গেল ক্লাসে আসতে। কেন দেরি হলো? 7টা থেকে ক্লাস শুরু হয়ে যাবে প্রতিদিন, ঠিক আছে? ওকে, একজন বলছো তোরা সবাই সব পারিস, আমি কিছু পারি না, আমার দ্বারা কিছু হবে না। আমি জানি না কথাটা তুমি মজা করে বলছো নাকি আসলেই তুমি এরকম বিশ্বাস করো, আমার জানা নাই। কিন্তু যদি সত্যি সত্যি কথাটা বিশ্বাস করে থাকো, এটা খুব ভয়ানক কথা, ঠিক আছে? আমার দ্বারা কিছু হবে না, এই কথাটা কখনোই বিশ্বাস করবা না, কখনোই ভাববা না। তুমি একজন হিউম্যান, তোমার মধ্যে যেই পরিমাণ পটেনশিয়াল, যেই পরিমাণ মেধা, যেই পরিমাণ শক্তি আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা তোমাকে দিছেন, এটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি জীব তারা পায় নাই। তোমার মধ্যে যে ব্রেইন আছে, যে মাথা আছে, অন্য কেউ পায় নাই, ঠিক আছে? সো তোমার দ্বারা হবে না এই জিনিসটা বলা মানে আসলে কি বলা যায়, একটা অকৃতজ্ঞতা বলা যায় আল্লাহর প্রতি, ঠিক আছে? মজা করতেছে না? ও মনে হয় যে সেই ক্লাসের সেই ভালো স্টুডেন্টটা, যে হচ্ছে সবাইকে বলে আমি কিছুই পারি না, তাই না?
ঠিক আছে, ওকে, তাহলে অ্যাপোপ্টোসিস নেক্রোসিস গেল, এটা নিয়ে আমরা কথা না বলি। সো ডিএনএ এর মডেলটা আমি তোমাদের জন্য সিম্পল করে আঁকাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, এরপরে তোমরা বইয়ের মতো করে আঁকাইতে পারো, কোনো সমস্যা নেই। ডাবল হেলিক্স মডেলে কি বলছে দেখো, ডাবল হেলিক্স মডেলে বলছে ডাবল হেলিক্স মানে, হেলিক্স মানে হচ্ছে পেঁচানো সিঁড়ির মতো গঠন, ঠিক আছে। ডাবল মানে দুইটা সুতা থাকবে, এইরকম একটা সুতা থাকবে, এইরকম একটা সুতা থাকবে, এরকম একটা সুতা থাকবে, জাস্ট মইয়ের মতো গঠন। তোমরা যদি মই দেখছো না, এইভাবে তোমরা মই আঁকছো না, জিনিসটা আসলে তাই। কিভাবে তাই সেটা আমি দেখাই। এই যে যে তোমরা দেখতেছো একটা সুতা, এই সুতাগুলা তৈরি হবে একটার পর একটা ফসফেট এবং সুগার দিয়ে, ফসফেট এবং সুগার দিয়ে তৈরি হবে। কি দিয়ে তৈরি হবে? থাকবে হচ্ছে ফসফেট সুগার, ফসফেট সুগার, ফসফেট সুগার, এইভাবে তৈরি হবে। কি থাকবে? ফসফেট সুগার, ফসফেট সুগার, এভাবে থাকবে, ঠিক আছে। তাইলে এর যে সূত্রটা, এটা কি দিয়ে তৈরি হচ্ছে? ফসফেট এবং সুগার দিয়ে। এটা হলো প্রথম কথা। সেকেন্ড কথা হলো একটা সূত্রের, এটাকে বলে 5 প্রাইম প্রান্ত, এটাকে বলে 3 প্রাইম প্রান্ত, আর একটা থাকবে ঠিক অপোজিট, মানে এটার 5 প্রাইম যদি উপরে থাকে, এটার 5 প্রাইম থাকবে নিচে অন্যদিকে, আর এটার 3 প্রাইম থাকবে অন্যদিকে, ঠিক আছে, এরকম। সো 5 প্রাইম টু 3 প্রাইম দুইটা উল্টা বরাবর, একটা এই দিকে থাকবে, একটা এই দিকে ডিরেকশন থাকবে। কি জিনিস এত ব্যাখ্যার দরকার নাই, তুমি জাস্ট এভাবে লিখে দিলে হবে। আচ্ছা, ডিএনএ আসলে কি জিনিস? ডিএনএ হচ্ছে, তুমি যদি ভেঙে লেখো, ডিতে হয় ডিঅক্সি, এনতে নিউক্লিক, এতে অ্যাসিড। তাহলে মেইনলি হচ্ছে নিউক্লিক অ্যাসিড ডিঅক্সি, মানে 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, এটা হচ্ছে বেসিক্যালি একটা নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড জিনিসটা হচ্ছে একটা পলিমার। কিসের পলিমার? অনেকগুলা নিউক্লিওটাইডের পলিমার, অনেকগুলা নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইড কোনগুলা? নিউক্লিওটাইড হচ্ছে, নিউক্লিওটাইড জিনিসটা কি আমাকে কে বলতে পারবে? নিউক্লিওটাইড জিনিসটা কি আর নিউক্লিওসাইড জিনিসটা কি, এই দুইটা জিনিস কে বলতে পারবে আমাকে? দেখি, তোমরা তো এতদিন পড়ছো, জাস্ট এই দুইটা জিনিস একটু বলো। নিউক্লিওসাইড কি আর নিউক্লিওটাইড কি? বলো, নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইড কি? বলো বলো, দ্রুত বলো, দেখি কে বলতে পারবে, কার কমেন্টটা আমি আগে দেখতে পারবো। কারোর কমেন্টস আমি দেখতে পাচ্ছি না এখনো। আরে কুমিল্লা বোর্ড নিয়েই পড়ে আছে এখনো। নিউক্লিওটাইড সাইড বলো। নিউক্লিওটাইড আর সাইড নাকি একই লাগে। এখন এসে যদি এইগুলা বলো তাইলে হবে? দেখো, আজকে শিখাই দেই, সব সময় মনে রাখবা, নিউক্লিওসাইড মানে হচ্ছে সুগার প্লাস বেজ, সুগার প্লাস বেজ। আর এই সুগার প্লাস বেজের সাথে যখন একটা ফসফেট যুক্ত হয় তখন এটাকে বলে নিউক্লিওটাইড। কথা মনে থাকবে? সুগার কোনটা? পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার কোনগুলো হয় বলো? পেন্টোজ সুগার কোনটা? রাইবোজ, তাই না? রাইবোজ, হ্যাঁ, এই যে বন্নি বলছে নাইট্রোজেন বেজ প্লাস পেন্টোজ সুগার, এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওসাইড। আর নিউক্লিওটাইড হচ্ছে সাইডের সাথে, এই উল্টা বললা তো, ফসফেট যোগ করতে হবে। হ্যাঁ রাকিব, এটা তো 19-এই ছিল, ইজি কনসেপ্ট।
তাহলে পেন্টোজ সুগার থাকবে যেটার নাম হচ্ছে ধরো রাইবোজ। বেস থাকবে, বেস নাইট্রোজেন ঘটিত বেস। নাইট্রোজিনাস বেসগুলোর নাম কি? নাইট্রোজিনাস বেসগুলোর নাম হচ্ছে অ্যাডিনিন, অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, তাই না? এগুলাই তো থাকে, অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, তাই তো? এগুলাই তো থাকে। ওকে, তাহলে এইগুলা হচ্ছে, তাহলে দেখো এই যে সুগার, এই যে সুগার এবং এই যে বেস, এটা হচ্ছে নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট যুক্ত হয় এটাকে বলে নিউক্লিওটাইড। বুঝতে পারছো? তাহলে এই দেখো, এই পুরাটা একটা নিউক্লিওটাইড, এখানে আরেকটা নিউক্লিওটাইড, 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 এইভাবে অনেকগুলো নিউক্লিওটাইডের পলিমারকে আমরা বলি হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড থেকে যখন একটা অক্সিজেন চলে যায় তখন এটাকে আমরা বলি ডিঅক্সি। যাই হোক, এত কিছু দরকার নাই, তুমি লিখবা এই যে বেসগুলো আছে এ এবং টি, অ্যাডিনিন এবং থায়ামিন, তারা দুইটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়। গুয়ানিন এবং সাইটোসিন তারা তিনটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়। সুন্দর করে লিখবা এবং আঁকবা, বাস গেল, ফাইন, ওকে। আচ্ছা, এখন দেখো তো, এই যে লম্বা একটা কি সুতার মতো, লম্বা একটা সুতার মতো বা ময়ের দুইটা তোমার যে মাথা, এবং এই যে ময়ের ধাপগুলা, এইগুলাকে আমরা বলি ময়ের ধাপ। এগুলা হচ্ছে ময়ের ধাপ, এগুলা কি ময়ের ধাপ, ঠিক আছে? ওকে, তো তুমি যদি এই পুরাটাকে একটা প্যাচ ধরো, এই পুরাটা যদি একটা প্যাচ হয়, একটা প্যাচ মানে কি, ডিএনএ সাধারণত থাকে এইভাবে, দেখো এই যে এইভাবে থাকে, এইভাবে থাকে। সো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একটা প্যাচ। সো এই একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। একটা পুরো প্যাচের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। এই 34 অ্যাংস্ট্রম, এই পুরাটার মধ্যে টোটাল 10টা ধাপ থাকে বা 10টা নিউক্লিওটাইড চেইন থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা থাকে। তাহলে তুমি বলো 34 অ্যাংস্ট্রমের মধ্যে যদি 10টা ধাপ থাকে, একটা ধাপ থেকে আরেকটা ধাপের দূরত্ব কত হয়? এই একটা ধাপ থেকে আরেকটা ধাপের দূরত্ব তাহলে কত হবে? 34/10 মানে 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম, ঠিক আছে? আরেকটা জিনিস হলো, এই যে চেইনটা এবং এই চেইনটা, এই দুইটার মাঝখানে দূরত্ব কত? 20 অ্যাংস্ট্রম। এই তিনটা মান লিখে দিবা অবশ্যই, তাহলে ভালো মার্কস পাবা। একটা সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, একটা ধাপ থেকে আরেকটা ধাপের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, এবং একটা হেলিক্স থেকে আরেকটা হেলিক্সের দূরত্ব 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে? এই তিনটা জিনিস লিখে দিবা। এ এবং টি এরা কি দিয়ে যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ড। কি বন্ড? হাইড্রোজেন বন্ড। দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। জিসি তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে? এই হলো তোমার ডাবল হেলিক্স মডেল। জিনিসটাকে তুমি এভাবেও আঁকতে পারো, জিনিসটাকে চাইলে তুমি এইভাবে করেও আঁকতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এইভাবে করেও আঁকতে পারো। তাহলে এইখানে এখানে এই যে এইভাবে ধরো এ টি সি জি, হ্যাঁ, এ টি সি জি জি সি এ টি, এইভাবে থাকবে, ঠিক আছে? এদের মাঝখানে এরকম ট্রিপল বন্ড থাকবে, এদের মাঝখানে ডাবল বন্ড, এদের মাঝখানে ট্রিপল বন্ড, এদের মাঝখানে ডাবল বন্ড, এইভাবে থাকবে। সো তুমি চাইলে এভাবেও আঁকতে পারো। এইখান থেকে এই পর্যন্ত হবে একটা প্যাচ, এটার দৈর্ঘ্য দিবা 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে? এদের দুইজনের মাঝখানে দূরত্ব দিবা 3.4 অ্যাংস্ট্রম, এবং এইটা থেকে এইটার দূরত্ব হবে 20 অ্যাংস্ট্রম। সো এভাবে করে আঁকতে পারো, চাইলে যে কোনোভাবেই আঁকতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এটা গেল আমাদের ডিএনএর ডাবল হেলিক্স মডেল, ডিএনএ ডাবল হেলিক্স মডেল, ওকে? ঠিক আছে, এই জিনিসগুলো একটু লিখে দিলেই কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবা। এইবার আসো, ডিএনএ যেহেতু পড়লা, এবার আসো আরএনএও একটু পড়ি। তো ডিএনএ এবং আরএনএ এটার পার্থক্যটা অনেক আসে। কি আসে? ডিএনএ এবং আরএনএ এটার কি আসে? পার্থক্য আসে। তো তোমরা খুব সুন্দর করে পার্থক্য লিখবা, এবং পার্থক্য লেখার সময় যারা শুধুমাত্র এবং এরকমভাবে ডিএনএ এবং আরএনএর ছক লিখবে তারা এক ধরনের মার্কস পাবে, আর যারা একটা এক্সট্রা ছক যুক্ত করবে
যেটা হচ্ছে তোমার ধরো আলোচ্য বিষয় বা পার্থক্যের বিষয়, ঠিক আছে, পার্থক্যের বিষয় যারা লিখবে তারা আরেকটু ভালো মার্কস পাবে, অবশ্যই অবশ্যই তারা আরেকটু ভালো মার্কস পাবে। তাহলে আমাকে তাহলে পার্থক্যের কি কি বিষয় আছে দেখো। 1 নাম্বার হচ্ছে প্রথমে তুমি লিখবা ভৌত গঠন, মানে গঠনের দিক থেকে কিরকম পার্থক্য। আমরা জানি ডিএনএ কয় সুতা বিশিষ্ট, দ্বিসূত্রক, তাহলে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। আর আরএনএ কি, আরএনএ হচ্ছে একসূত্রক, তাই না? ডিএনএ দ্বিসূত্রক, আরএনএ হচ্ছে একসূত্রক। এরপরে আসো রাসায়নিক গঠন, তাহলে ভৌত গঠন পড়লা। নেক্সট রাসায়নিক গঠনে আমার কি পার্থক্য আছে? রাসায়নিক গঠনে আমার পার্থক্য আছে, ডিএনএর মধ্যে থাকে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ডিএনএর মধ্যে যে সুগারটা থাকে এটা থাকে কি, ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। আর এখানে থাকে শুধু রাইবোজ সুগার। আচ্ছা, এইখানে থাকে অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন এবং সাইটোসিন। বাট আরএনএর মধ্যে কোনো থায়ামিন থাকে না। থায়ামিনের বদলে কি থাকে? থাকে হচ্ছে এই যে ইউরাসিল। থায়ামিনের বদলে কি থাকে? ইউরাসিল। ঠিক আছে, তো এটা লিখে দিতে পারো যে থায়ামিনের বদলে এখানে থাকে থায়ামিন, এখানে থাকে হচ্ছে ইউরাসিল। ওকে, মনে থাকবে? ওকে, ঠিক আছে, তাহলে ভৌত গঠন গেল, রাসায়নিক গঠন গেল। ওকে, এরপরে আসো উৎপত্তি। কোথা থেকে উৎপত্তি হয়? ডিএনএ কোথা থেকে আসে, আরএনএ কোথা থেকে আসে? ডিএনএ কিন্তু অলওয়েজ ডিএনএ থেকেই উৎপত্তি হয়। তোমরা যখন রেপ্লিকেশন পড়াবো তখন তোমরা বুঝবা ডিএনএ কোথা থেকে উৎপত্তি হয়, ডিএনএ থেকে উৎপত্তি হয়। আর আরএনএ, আরএনএ কিন্তু ডিএনএ থেকে আসলে উৎপত্তি হয় না। আরএনএ আসলে একা একা আরএনএ যে প্রাইমার থাকে সেখান থেকে উৎপত্তি হয়। ঠিক আছে, সো নতুনভাবে আরএনএ সৃষ্টি হয়, এইভাবে লিখতে পারো যে আরএনএ সৃষ্টি হয় নতুনভাবে। ঠিক আছে, ওকে, উৎপত্তি গেল। এবার আসো অবস্থান। ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে হচ্ছে নিউক্লিয়াসে, এটা আমরা সবাই জানি। আর আরএনএ কোথায় থাকে? আরএনএ সাধারণত থাকে সাইটোপ্লাজমে, বাট কিছু পরিমাণ নিউক্লিয়াসেও থাকে। সো সাইটোপ্লাজমে থাকে হচ্ছে তোমার 90%, আর বাকি 10% থাকে হচ্ছে নিউক্লিয়াসে। ওকে, তাহলে দেখো অনেকগুলো পার্থক্য হয়ে গেল। তোমাদের বইতে আরও কয়েকটা আছে, সেগুলো তোমরা লিখবা। যেমন ডিএনএ বংশগতির চরিত্র বহন করে, তারপরে হচ্ছে আণবিক ওজন কার কম কার বেশি। ডিএনএতে যেহেতু নিউক্লিওটাইড বেজ অনেক বেশি থাকে, এই জন্য এর আণবিক ওজন অনেক বেশি হয়। সো একদম যদি সময় না থাকে এই 4টা মাস্ট লিখবা, এই জন্য আমি দেখাই দিলাম। এই 4টা তুমি মাস্ট লিখবা, বাকিগুলা যে যত লিখবা তত ভালো মার্কস পাবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার যাই আমরা নেক্সট। তাহলে ডিএনএ আরএনএ এর পার্থক্য আমরা পড়ে ফেললাম। এইবার আমাদের জাস্ট 2টা টপিক বাকি আছে, এই 2টা টপিক হইলে আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, এবং এইখান থেকেই তুমি 2টা সিকিউ কমন পাবা। আমি আজকে যা পড়াইলাম এইখান থেকে তুমি 2টা সিকিউ পাবা। দেখো, নেক্সট হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন তোমাদের বইতে অনেক বড় করে অনেক জটিল করে লিখছে, আমি তোমাকে খুব সহজ করে বুঝাবো। যখনই তোমার রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন এই জিনিসগুলো আসবে, খাতায় সুন্দর মতো গুছায় কয়েকটা পয়েন্ট এবং একটা ছবি দিলেই তুমি সুন্দর মতো 4-এ 4 পেয়ে যাবা। কিন্তু এটা তোমাকে খুব টেকনিক্যালি লিখতে হবে, সেটা আমি আজকে শিখাই দিচ্ছি তোমাদেরকে। ওকে, তোমরা কি সবাই রেডি? হ্যাঁ, একটা পার্থক্য বলছো, ডিএনএ এর কোনো ক্লাসিফিকেশন নাই, কিন্তু আরএনএ এর ক্লাসিফিকেশন আছে। আরএনএ কয় টাইপের আমাকে কে বলতে পারবে? আরএনএ কয় টাইপের হয় এবং সেই টাইপগুলোর নাম কেউ লিখতে পারবে? দেখি কমেন্টসে, আমি একটু দেখি তোমাদের সবার কমেন্টস দেখতে চাই যে আরএনএ কয় টাইপের হয়। আচ্ছা, আর এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি কিনা এটা আমাকে একটু সবাই বলো।
আমরা যারা যারা ক্লাসে আছি এই পর্যন্ত কি সবাই বুঝতে পারলাম কি না? এই পর্যন্ত সবাই বুঝতে পারলাম কি না? আরএনএ 5 প্রকার। ইয়েস, বন্নি বলছো, তাসনিয়া বলছো, ইউষা। হ্যাঁ, না 13টা পয়েন্ট, এত নাই ডিএনএ আরএনএ পার্থক্য। তোমাদের 6-7টা 10টা আছে বোধহয় পার্থক্য তোমাদের বইতে। হ্যাঁ, আরএনএ 5 টাইপের, ললিত বলছো। ইয়েস, এমআরএনএ, টিআরএনএ। ফাতেমা বলছো 5 টাইপ, সাবিহা বলছো 5 টাইপ। ভেরি গুড, ঠিক আছে, তোমরা তো পারোই, তোমরা তো পারোই সবাই দেখি। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে পড়তে চায় না, এটাই সমস্যা, তাই না? পরীক্ষার হলে মনে পড়তে চায় না। আচ্ছা, এরকম কার কার হয় পরীক্ষার হলে গিয়ে যে একটা পারা জিনিস আমি পড়ে আসছি কিন্তু মনেই করতে পারতেছি না? এরকম হয় তোমাদের? এরকম কি তোমাদের কারো হয় যে আমি পড়ে আসছি কিন্তু মনে করতে পারতেছি না? নাকি তুমি সবই মনে করতে পারো সাধারণত? তানজিল হোসেন রোমেল, তুমি ডিএনএ গঠনটা বুঝতে পারো না ভাইয়া? একটু এই ক্লাসটা থাকবে, তুমি কাইন্ডলি একটু ব্যাক করে দেখে নিও, কারণ আমরা হচ্ছে 2টা টপিক শেষ করি, তারপর আমি আবার তোমাকে একটু বুঝায় বলবো। হ্যাঁ হ্যাঁ, তোমার হয়। ওকে, ফাতেমার হয়। অধরা সবগুলো আর্নের নাম লিখছে, ভেরি গুড। ইউষা লিখছে সবগুলো আর্নের নাম, ভেরি গুড। হ্যাঁ, আনিকা বলছে তোমার সাথে হয়। হয় ভাই, ব্ল্যাঙ্ক হয়ে যায়, পুরা মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। ইয়েস, পুরা মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, তখন মাথাটা মনে হয় যে মাথাটা বাড়ি দিয়ে মাথাটাকে ভেঙে ফেলি, তাই না? ফর্মুলা মনে পড়ে না, বন্নি বলছে। অনেক খারাপ লাগে তখন, আসলেই অনেক খারাপ লাগে তখন, মানে মনে হয় যে কেন আরেকটু আরেকটু যদি মনে পড়তো। মানে কিছু কিছু যেমন প্রশ্ন আসে সৃজনশীলে, তাই না, যে ক খ গ পারি, ঘটা একটুর জন্য মানে পারতেছি না, অথবা খ গ এবং ঘ পারি, কটা জ্ঞানমূলকটা পারতেছি না, তখন খুব মেজাজ খারাপ হয়। এরকম কার কার হয় যে শুধু ক পারতেছি না বলে একটা সৃজনশীল লিখতে পারতেছি না? অনেক ঝামেলা হয়, তাই না? তখন তোমরা কি করো? ফ্রেন্ডেরটা দেখে লেখো বা ফ্রেন্ডকে গুতাও, এইটা বল তুই পারিস কিনা। তখন দেখা যায় ফ্রেন্ডও পারে না এটা, তখন আরো মেজাজ খারাপ লাগে। অবশ্যই গাছের পাতা সবুজ এটাও মনে থাকে না নাকি? তোমার নাম ঠিকঠাক মতো লিখতে পারো তো? এক্সাম শেষ হলে মনে পড়ে, হ্যাঁ এটা আরেকটা, রাজু বলছে ঠিক কথা, যে এক্সাম থেকে, হল থেকে বের হইলেই দুনিয়ার সমস্ত কিছু মনে পড়ে যায় আমাদের। এক্সাম শেষ হইলেই মনে হয় যে সব মনে পড়ে, তখন মনে হয় যে হ্যাঁ ঠিকই বলছিল, চোর পালাইলে বুদ্ধি বাড়ে, এই ধরনের প্রবাদগুলো এমনি এমনি আসে নাই। হ্যাঁ, রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন পারো না, আমি বুঝাই দিচ্ছি এখনই, কোনো চিন্তার কিছু নাই। চলো তাইলে আমরা খুব সহজে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন বুঝাই ফেলি। প্রথম কথা হচ্ছে, রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন যখনই তুমি লিখবা, যখনই তোমাকে লিখতে দিবে, তখন তুমি ছবি তো আঁকবাই, প্রথমে লিখবা যে রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয়, তুমি কি কি লিখবা আমি বলি। প্রথমে লিখবা প্রয়োজনীয় উপকরণ। কি লিখবা? প্রয়োজনীয় উপকরণ, এইটা লিখবা। তাহলে প্রয়োজনীয় উপকরণের মধ্যে কি কি আছে? আমাদের একটা ছাঁচ লাগবে, একটা ডিএনএ কে ছাঁচ হিসেবে আমরা, টেমপ্লেট হিসেবে ইউজ করে আমরা রেপ্লিকেশন করব। এরপরে কি লাগবে? আমার শক্তি লাগবে। শক্তির জন্য কি লাগবে? শক্তির জন্য আমরা বিভিন্ন রকম ট্রাইফসফেট লাগবে, কারণ এই রেপ্লিকেশনের সময় আমার বিভিন্ন জিনিসপত্র জোড়া লাগাইতে হবে, আমরা সামনে দেখব। সো শক্তি লাগবে। খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগবে, এটা তুমি দুইয়ের না লিখেও এইটা লিখতে পারো, সেটা হচ্ছে রেপ্লিকেশনের জন্য কিছু এনজাইম লাগে, অনেক টাইপের এনজাইম লাগে। সেই এনজাইমগুলোকে একসঙ্গে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স। কি বলি? রেপ্লিকেশন কমপ্লেক্স, যেটার আরেকটা নাম হচ্ছে রেপ্লিজোম। রেপ্লিজোম, রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম,
এইটা আমার লাগবে, ঠিক আছে? এই কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো এনজাইম আছে, সেই এনজাইমগুলোর নাম যদি তুমি পারো খুব সুন্দর মতো লিখে দিবা। যেমন আছে তোমার হচ্ছে হেলিকেজ, এরপরে আছে তোমার হচ্ছে ডিএনএ পলিমারেজ, তোমার আছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবিপি, এরপরে আছে টপো আইসোমারেজ, ঠিক আছে? এই এনজাইমগুলোর নাম একটু কষ্ট করে এখন দেখো, আমি যখন তোমাকে ছবি এঁকে দেখাবো তুমি অটোমেটিক পারবা, কোনো সমস্যা নাই। এই চারটা অ্যাটলিস্ট লিখে দিবা, ঠিক আছে? তাহলে এইগুলো লাগবে, আমার ছাঁচ লাগবে, আমার এনার্জি লাগবে, আমার বিভিন্ন এনজাইমগুলো লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমার প্রয়োজনীয় উপকরণ, এইটা আমি লিখব। আর তারপরে লিখব ধাপসমূহ। এই ধাপসমূহ তুমি বই থেকে, বইয়ের ভাষায় ধাপগুলা লিখবা, ঠিক আছে? 1 নাম্বার ধাপ এইভাবে লিখবা, ধাপ 1। ধাপ 1 কি? বইয়ের ভাষায় লিখবা ডাবল হেলিক্সের 2টা স্ট্র্যান্ডকে একটা স্ট্র্যান্ড বানানো। তারপরে লিখবা ধাপ 2, আমি দেখাই দিচ্ছি, এগুলো এখন লেখা লাগবে না তোমার। তারপরে হচ্ছে ধাপ 3, এইভাবে করে তোমার বইতে দেখবা ধাপ 2 আছে সম্পূরক স্ট্র্যান্ড তৈরি করা, হ্যাঁ? তোমার এর ভিতরে ডিটেলসে কিছু লেখা লাগবে না। এবং ধাপ 3-এ আছে হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং এবং মেরামত। সো প্রথমে হচ্ছে বেসিক্যালি খোলা, ঠিক আছে? তারপরে হচ্ছে কমপ্লিমেন্টারি একটা নতুন স্ট্র্যান্ড তৈরি করা, আমি সংক্ষেপে বোঝানোর জন্য লিখতেছি। এবং এরপরে হচ্ছে প্রুফ রিডিং। এই 3টা ধাপে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয়। সেই 3টা ধাপ তুমি লিখবা, পারলে ভিতরে 1-2 লাইন লিখবা, নাহলে দরকার নাই। এইটুকু হচ্ছে তোমার লেখা, লেখার যে জিনিসটা তুমি শুধু এইটুকু লিখবা, বাকিটা তুমি দিবা ছবিতে। তো ছবিটা কিভাবে আঁকবা চলো সেটা দেখাই। সো এইটা হচ্ছে তোমার একটা ধরো ডিএনএ, হ্যাঁ? এই হচ্ছে তোমার একটা, সো এই হচ্ছে তোমার একটা ডিএনএ, এই হচ্ছে তোমার একটা ডিএনএ। এখন কি হয়, ডিএনএর এইভাবে এই জায়গা থেকে একটা প্যাচ খুলে যায়, এই জায়গা থেকে, এই যে দেখছো এই প্যাচটা নয়, দেখো এই জায়গাটা খুলে গেল, ঠিক আছে? তাহলে প্রথমে কি হইল, প্রথমে ডিএনএর প্যাচ খুলতে হবে, ছাড়াইতে হবে। এই প্যাচ খোলানোর জন্য যে এনজাইমটা কাজ করে, এই এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ। তাহলে তুমি এইগুলো, আমি যে কথাগুলো বলতেছি, মুখে যে কথাগুলো বলতেছি, এগুলাই তুমি লিখবা। এটা ধাপ 1-এর মধ্যে লিখবা, যে প্রথমে হেলিকেজ এনজাইমের মাধ্যমে ডিএনএর যে একটা ডিএনএ মাতৃ যে ডিএনএটা আছে, বেসিক্যালি এই ডিএনএটা দেখে আমরা নতুন ডিএনএ বানাবো। কিভাবে বানাবো দেখো, এই স্ট্র্যান্ডটা থেকে আমার একটা নতুন ডিএনএ তৈরি হবে, এই স্ট্র্যান্ড থেকে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হবে, পরে এই লাল দুইটা মিলে একটা নতুন ডিএনএ তৈরি হবে। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের টার্গেট। এখন সেটাই কিভাবে তৈরি হয় দেখো, প্রথমে হচ্ছে হেলিকেজ। ওকে, হেলিকেজ এনজাইম কি করলো, প্যাচ খুলে দিল, ভালো কথা। প্যাচ খুললেও এ এবং এ, এরা তো এতদিন একসাথে ছিল, প্যাচায়ে ছিল, এরা একসাথে লেগে যেতে চাইবে। এরা যাতে লেগে না যায়, এইখানে আমার একটা প্রোটিন বা এনজাইম যুক্ত হবে, এটার নাম হচ্ছে এসএসবিপি, যাকে আমরা বলি সিঙ্গেল, তুমি লিখে দিবা পুরোটা, ঠিক আছে? তাহলে স্যার বুঝবে যে তুমি এসএসবিপি মানে জানো, স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। খুব সুন্দর লিখে দিলা। এসএসবিপির কাজ কি, সে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডের সাথে বাইন্ড করে কি করে, এই ডিএনএর সূত্রগুলোকে একসাথে জোড়া লেগে যেতে দেয় না। ওকে, বুঝতে পারছি? তাহলে হেলিকেজ কি করলো, আমার প্যাচ খুলে দিল, এ আবার প্যাচা যাতে না যায় সেটা থেকে সে বাধা দিল। ফাইন। এখন দেখো এই দুইটা সুতা যখন তুমি খুলতেছো, এই পিছনের দিকে কিন্তু অনেক টাইট হয়ে যাবে, তাই না? অনেক বেশি প্যাচ, উপরে অনেক বেশি প্যাচ লেগে যাবে। এই প্যাচটা যাতে উপরে অনেক বেশি লেগে না যায়, এই জন্য যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে টপো আইসোমারেজ। তার নাম কি? টপো আইসোমারেজ। ফাইন, গেল। এখন আমার ডিএনএ রেডি, নতুন ডিএনএ হওয়ার জন্য আমার ডিএনএ রেডি। কিভাবে শুরু হবে দেখো প্রক্রিয়াটা। প্রথমে আমরা এখানে 2টা সূত্র তৈরি হবে, 2টা। একটা সূত্র তৈরি হবে কোন দিকে আমি তোমাকে বলি, একটা সূত্র তৈরি হবে এই যে দেখো এই গঠনটা, তুমি একটু মিল পাও কিনা দেখো তো,
এরকম কোন একটা জিনিসের সাথে ফর্কের সাথে মিল পাও না? এই যে দেখো এই জিনিসটা ফর্কের মতো না, তাহলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। এটাকে বলি কি? রেপ্লিকেশন ফর্ক। এই ফর্কের দিকে একটা সূত্র বৃদ্ধি পাবে, একটা সূত্র বড় হবে, এটাকে আমরা বলি লিডিং সূত্র। আর একটা সূত্র ফর্ক থেকে অন্য দিকে বৃদ্ধি পায়, এই দিকে বৃদ্ধি পায়, এটাকে আমরা বলি ল্যাগিং সূত্র। কিভাবে জিনিসটা হয় আমি তোমাকে বলি। ডিএনএ তৈরি হয় কি দিয়ে? দেখো এখানে কি আছে, এ টি সি জি, এ টি সি জি, এরকম আছে। এই পাশে এর সাথে কি ছিল? টি ছিল, টির সাথে এ ছিল, সির সাথে জি ছিল, এরকমভাবেই ছিল সবগুলো, তাই না? এইভাবে ছিল। খুব সুন্দরভাবে তুমি চিন্তা করো কিভাবে শুরু হবে। এইখানে এসে একটা প্রাইমার বসবে, এটার নাম কি? প্রাইমার। এটার নাম হচ্ছে প্রাইমার। কি নাম এটার? নাম প্রাইমার। এটার নাম কি? প্রাইমার। প্রথমে কি হবে? প্রাইমার। ঠিক আছে, ওকে। প্রাইমার, একটা আরএনএ প্রাইমার আসবে, এরপরে আরেকটা আরএনএ প্রাইমার আসবে। প্রথমে জিনিসটা এরকম ধরো, এখানে আসলো, এখানে একটা প্রাইমার আসলো, এর সাথে আরেকটা প্রাইমার আসবে, এর সাথে আরেকটা প্রাইমার যুক্ত হবে। বেসিক্যালি এটা প্রাইমার। তারপরে আস্তে আস্তে নিউক্লিওটাইড যুক্ত হইতে থাকবে। যেমন এই সির এখানে সাথে যুক্ত হবে জি, টির এখানে যুক্ত হবে এ, এর সাথে যুক্ত হবে টি, জির সাথে সি, সির সাথে জি, টির সাথে এ, এর সাথে টি। এইভাবে একটা 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 করে বেস পেয়ারগুলো সুন্দর মতো বসতে থাকবে এবং এই স্ট্র্যান্ডটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এই স্ট্র্যান্ডটা কোন দিকে বাড়তেছে দেখো তো? ফর্কের দিকে বাড়তেছে। তাহলে প্রথমে একটা প্রাইমার আসলো এবং এরপরে একটা 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 করে বেস যুক্ত হইতে থাকলো। এই যে যে যুক্ত করতেছে, এই যুক্ত করার ঘটনাটা কে ঘটাচ্ছে তোমরা কি জানো? যে এনজাইমটা ঘটাচ্ছে এর নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। কারণ সে পলিমার তৈরি করতেছে, সে বেসগুলো দিয়ে একটা 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 করে পলিমার তৈরি করতেছে এবং একটা সুতা তৈরি করতেছে। তাহলে এই সুতাটা বাড়তেছে কোন দিকে? 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। এবং এই জিনিসটা যেহেতু রেপ্লিকেশন ফর্কের দিকে বাড়তেছে, একে আমরা বলি লিডিং সূত্র। লিডিং সূত্র। তাহলে এই দিকে প্যাচ আস্তে আস্তে খুলতেছে, এই দিকে এই সুতাটা আস্তে আস্তে বাড়তেছে, কন্টিনিউয়াস, এর মাঝখানে কোনো গ্যাপ নাই। বাট এই পাশের সুতায় কি কাহিনী হবে দেখো। এই পাশের সুতায় এইখানে একটা প্রাইমার আসলো, এরপরে একটুখানি যাবে, গিয়ে কিছুটা হওয়ার পরে একটা গ্যাপ হবে, এরপরে আবার কিছুটা হবে, একটা গ্যাপ হবে, আবার সুতা কিছুটা তৈরি হবে, একটা গ্যাপ হবে। তাহলে খণ্ড খণ্ড আকারে এই সুতাটা তৈরি হবে। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ল্যাগিং সূত্র। এটাকে আমরা কি বলি? ল্যাগিং সূত্র। তুমি অনেক জটিল করবা না, সহজ করে ভাবো। প্রথমে ডিএনএ এর প্যাচ খুলে গেল, হেলিকেজ এনজাইম দিয়ে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এটাকে লাগলো, যুক্ত হইতে দিল না, টপ আইসোমারেজ তার কাজ করলো, শেষ। একটা প্রাইমার আসলো ডিএনএ পলিমারেজ, এরপরে বেস পেয়ারগুলোকে সে জোড়া লাগায় একটা সূত্র তৈরি করতেছে, এই পাশে একটা সূত্র তৈরি হচ্ছে। এই সূত্রটাকে আমরা বলি লিডিং সূত্র। যেটা রেপ্লিকেশন ফর্কের দিকে বাড়তেছে তাকে আমরা বলি লিডিং সূত্র, যেটা ফর্ক থেকে বিপরীত দিকে বাড়তেছে এটাকে আমরা বলি ল্যাগিং সূত্র। লিডিং সূত্র একদম কন্টিনিউয়াস, ল্যাগিং সূত্রে খণ্ড খণ্ড আছে। এই খণ্ডগুলাকে আমরা বলি হচ্ছে ওকাজাকি খণ্ড। খণ্ডগুলাকে কি বলি? ওকাজাকি খণ্ড। জাস্ট এই কথাগুলো যদি তোমার চিত্রের মধ্যে বা খাতার মধ্যে থাকে, বাস তোমাকে আর কিছুই করতে হবে না, ঠিক আছে? এরপরে কি হবে জানো? এই ওকাজাকি খণ্ডগুলাকে সুন্দর মতো লাইগেজ এনজাইম আছে না, লাইগেজ, লাইগেজের কাজ হচ্ছে লাগানো। এই ওকাজাকি খণ্ডগুলাকে সে যুক্ত করে দিবে, লাগায় একটা কন্টিনিউয়াস সুতা বানায় ফেলবে। বানাইলো, শেষ। এখন এই যে যে দুইটা নতুন সুতা তৈরি হয়েছে, এই দুইটা নতুন সুতা একত্রে এসে এরা প্যাচ লেগে যাবে এবং নতুন ডিএনএ তৈরি হবে, একটা নতুন ডিএনএ তৈরি হলো। তাহলে এই যে একটা ডিএনএ থেকে একটা নতুন ডিএনএ তৈরি হওয়া, এই প্রসেসটার নামই হচ্ছে রেপ্লিকেশন। এই প্রসেসটার নামই হচ্ছে রেপ্লিকেশন। তাইলে রেপ্লিকেশন নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? প্রসেসটা নিয়ে আমাকে একটু বলো। রেপ্লিকেশন প্রসেসটা নিয়ে কারোর কি কোনো কনফিউশন আছে?
আমরা কি বুঝতে পারছি রেপ্লিকেশন জিনিসটা? আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। এইটুকু লিখে দিলেই তোমার রেপ্লিকেশন, এই চিত্রটুকু দিবা এবং এই প্রয়োজনীয় উপকরণ দিবা, ধাপসমূহ দিবা, ধাপের মধ্যে একটা দুইটা লাইন করে তুমি লিখে দিবা, বাস। এখন কি হয় দেখো, নতুন স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল, শেষে আছে প্রুফ রিডিং। প্রুফ রিডিং জিনিসটা কি, এই ডিএনএর মধ্যে যদি কোনো মিসম্যাচ হয়, মিসম্যাচ মানে কি আমি তোমাকে বলি, ধরো এর সাথে টি যুক্ত না হয়ে সি যুক্ত হয়ে গেছে, হইতে পারে না, ঝামেলা গন্ডগোল লাগতেই পারে। এই যে গন্ডগোলটা হইল, এই মিসম্যাচটা যাতে না হয় এটাকে কারেক্ট করে দেয়া যায়। এটাকে কে কারেক্ট করে দিতে পারে? ডিএনএ পলিমারেজ, তার প্রুফ রিডিং ক্ষমতা আছে। প্রুফ রিডিং আমরা কাকে বলি? আমরা যখন একটা বই ছাপাই, যেমন আমরা এই যে মেরিটনিক বই, যখন আমরা এটাকে কারেকশন করতেছি, টাইপিস্ট যখন টাইপ করছে এরপরে দেখি যে টাইপিংয়ের মধ্যে কোনো ভুল আছে কিনা, ঠিক সেম ডিএনএর এইখানে একটার থেকে আরেকটা যখন তৈরি হচ্ছে কোনো ভুল বেস যুক্ত হয়ে যাচ্ছে কিনা এইটা দেখাকেই আমরা বলি হচ্ছে প্রুফ রিডিং, ঠিক আছে। প্রুফ রিডিং করে মিসম্যাচটাকে রিপেয়ার করে দেয়, তখন সুন্দর মতো একটা নতুন ডিএনএ তৈরি হয়। যদি এই প্রুফ রিডিংটা না করতে পারতো, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ার সময় ভুলভাল জিনিসপত্র চলে আসতো, তখন আমরা মিউটেশন হয়ে যাইতাম, বুঝতে পারছো? ধরো আমার মাথা হয়তো গরুর মতো, হইতেই পারতো, বলা যায়, বুঝতে পারছো? সো ডিএনএ মিউটেশন খুব ভয়ানক জিনিস। তাহলে এই হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ বা রেপ্লিকেশন। এখন আসো ট্রান্সক্রিপশন, এটা আমাদের লাস্ট টপিক আজকের, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক, ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলে রেপ্লিকেশন, আর ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলে হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে জিনিসটা কিভাবে হয়? একদমই সহজ। আগেরটা যেরকম দেখছো এরকম একটা ডিএনএ ছিল, আচ্ছা আমি ওইটার মতো করেই আঁকি, দেখো তাহলে ভালো বুঝতে পারবো। এইখানেও এরকম একটা প্যাচ খুলে যায়, পরে শেষের দিকে আবার প্যাচ থাকে, মাঝখানে একটা খণ্ডে প্যাচ খুলে যায়, এবং এইখানের যে কোনো একটা স্ট্র্যান্ড থেকে, একটা স্ট্র্যান্ড, ধরো এই স্ট্র্যান্ডে আছে এ টি সি জি, এ সি টি জি, এরকম আছে না, জাস্ট এইখান থেকেই একটা নতুন আরএনএ খণ্ড তৈরি হবে। কি হবে? নতুন আরএনএটা এরকম হবে, এর সাথে টি বসে না, কিন্তু নতুন আরএনএতে কিন্তু থায়ামিন থাকে না, তাহলে থায়ামিনের জায়গায় কি তৈরি হবে? ইউরাসিল। এর সাথে বসবে টির সাথে এ, সির সাথে জি, জির সাথে সি, জাস্ট এর বদলে যে টি বসতো, টির জায়গায় ইউরাসিল বসবে, আর কিছু না, বুঝতে পারছো? আর কিছু না। তাহলে এই যে দেখো, ঠিক এইভাবে একটা আরএনএ স্ট্র্যান্ড তৈরি হবে, এইভাবে একটা আরএনএ স্ট্র্যান্ড তৈরি হয়ে এটা এখান থেকে বের হয়ে আসবে, এই ডিএনএ দুটো আবার লেগে যাবে নিজেদের মতো, আবার আগের মতো হয়ে যাবে। জাস্ট মাঝখানে কি হবে জানো? ডিএনএর এই যে একটা অংশকে কোডটা কপি করে নিয়ে চলে আসবে। স্পেসিফিক্যালি তুমি যদি বলো, এটাকে আমরা বলি হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। জাস্ট আমার কি করতে হয় বলো তো? ধরো এই একটা কোষ, আমি ট্রান্সক্রিপশনের উদ্দেশ্যটা বুঝাই। এই একটা কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, ঠিক আছে, ডিএনএ আছে। এখন তুমি প্রোটিন বানাইতে চাও, কি বানাইতে চাও? প্রোটিন। প্রোটিন বানানোর জন্য তোমার রাইবোজোম কোথায় আছে? রাইবোজোম আছে সাইটোপ্লাজমে। ভালো কথা, রাইবোজোম প্রোটিন বানাইতে হইলে যেই সংকেতটা লাগবে, কি কোড অনুযায়ী, কি সংকেত অনুযায়ী অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন বানাবে, এই কোডটা আছে ডিএনএতে। তাইলে এই ডিএনএ থেকে কোডটা কোনোভাবে এই সাইটোপ্লাজমের রাইবোজোমের কাছে আসা লাগবে। এই কাজটাই করে হচ্ছে এমআরএনএ। এখান থেকে এই কোডটাকে কপি করে হচ্ছে এমআরএনএ, করে সে নিউক্লিয়াস থেকে সুন্দর মতো একটা ছিদ্র দিয়ে বের হয়ে আসে। বের হয়ে এসে সে রাইবোজোমের মধ্যে বসে, এবং রাইবোজোম ওর কোড অনুসারে একটা প্রোটিন তৈরি করে। কথাটা কি বোঝা গেছে? বুঝো নাই? আবার বলি, দেখো নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, এই ডিএনএ থেকে অনেক রকম ডিএনএ তৈরি হতে পারে, ভালো কথা। এই ডিএনএকে টেমপ্লেট হিসেবে ইউজ করে ডিএনএ থেকে একটা আরএনএ তৈরি হয়, এবং এই এমআরএনএটাকে ইউজ করে এই আরএনএ ডিএনএ থেকে যে কোডটা নিয়ে আসলো, সেই কোডটাকে ইউজ করে সিমিলার কোড দিয়ে একটা প্রোটিন তৈরি হয়। এটাকেই আমরা বলি সেন্ট্রাল ডগমা। এই ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেসটাকে আমরা বলি হচ্ছে, এই যে এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেসটাকে আমরা বলি
ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন। বুঝতে পারছো? তাই মানে এই পুরো জিনিসটার উদ্দেশ্য হচ্ছে ডিএনএর কোড থেকে একটা নতুন প্রোটিন তৈরি করা। বুঝতে পারছো? ডিএনএর কোড থেকে একটা নতুন প্রোটিন তৈরি করা। কথা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তো ট্রান্সক্রিপশনে সিমিলারভাবে তোমরা লিখবা যে ট্রান্সক্রিপশনের জন্য আমার কি কি লাগে, প্রয়োজনীয় উপকরণ। প্রয়োজনীয় উপকরণ লিখবা। তাহলে একটা ডিএনএর ছাঁচ লাগবে, তোমরা সেটা লিখবা, ডিএনএর ছাঁচ লাগবে। আবার সেম শক্তি লাগবে, যেগুলো আসবে হচ্ছে ট্রাইফসফেট থেকে, এটা লিখবা। 3 নম্বরে লিখবা যে কিছু এনজাইম লাগবে। ডিএনএ রেপ্লিকেশনের সময় লাগতো ডিএনএ পলিমারেজ, আর এখানে লাগবে হচ্ছে আরএনএ পলিমারেজ। এই এনজাইমটার নাম অবশ্যই অবশ্যই লিখবা। ঠিক আছে? আচ্ছা, এইখানের ধাপগুলো কি, স্টেপগুলো কি? এখানের 1 নাম্বার স্টেপ হচ্ছে সূচনা বা ইনিশিয়েশন। 2 নাম্বার ধাপ হচ্ছে সূত্র বর্ধিতকরণ বা এলংগেশন। 3 নাম্বার ধাপের নাম কি? 3 নাম্বার ধাপের নাম হচ্ছে সমাপ্তিকরণ, এবং 4 নাম্বার ধাপের নাম হচ্ছে তোমাদের প্রি আরএনএ থেকে চূড়ান্ত আরএনএ তৈরিকরণ। এখন দেখো জিনিসটা কেমনে হয় আমি তোমারে বলি। সূচনা কি হয়েছে, প্রথমে একটা আরএনএ প্রাইমার আসছে, এসে বসছে, এটাই হচ্ছে সূচনা। শেষ, সূচনার কথা শেষ। এরপরে কি হয়েছে, এই জিনিসটা আস্তে 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 বড় হয়েছে, এটাই হচ্ছে এলংগেশন বা বর্ধিতকরণ। শেষ। 3 নাম্বার কি, সমাপ্তিকরণ। যখন একটা স্পেশাল কোডন আসে, যেমন ইউএএ এরকম একটা সিরিয়াল যখন আসে, তখন এই জিনিসটা বন্ধ হয়ে যায়। যখন AUG এই সিকোয়েন্স থাকে, এই সিকোয়েন্স দিয়ে শুরু হয়, এরকম UAA বা UAG এরকম কোনো সিকোয়েন্স আসলে জিনিসটা বন্ধ হয়ে যায়। কারণ এ কি আনলিমিটেডভাবে বাড়তে থাকবে? না, এ একটা নির্দিষ্ট কোডনের সিকোয়েন্স আসলে বন্ধ হয়ে যাবে, তখন এটাকে বলে সমাপ্তিকরণ। সমাপ্ত হয়ে গেল এই পুরা জিনিসটাকে তখন আমরা বলি হচ্ছে প্রি এমআরএনএ। কি বলি? প্রি এমআরএনএ, কারণ এটা এখনো ম্যাচিউর হয় নাই। এটাকে ম্যাচিউর করার জন্য 3টা পরিমার্জন করা লাগবে। কি কি পরিমার্জন করা লাগবে? ধরো এই হচ্ছে একটা এমআরএনএ। এমআরএনএর ধরো এটা হচ্ছে মাথা, ঠিক আছে? এটা হলো ধরো মাথা। তাহলে এই মাথায় তোমার একটা ক্যাপ পরাইতে হবে। কি পরাইতে হবে? ক্যাপ পরাইতে হবে। তাহলে এই 5 প্রাইমে একটা ক্যাপ পরাইতে হবে, এটাকে আমরা বলি ক্যাপিং। 3 প্রাইম মাথায় একটা পলি এ টেইল লাগাইতে হবে বা লেজ লাগাইতে হবে, এটাকে আমরা বলি টেইলিং। ঠিক আছে? তাহলে ক্যাপিং, টেইলিং। ভালো কথা। এখন এই যে আমরা প্রথমে যে এমআরএনএটা তৈরি করলাম, এই এমআরএনএর সব এরিয়া আমার কাজে লাগে না। এই এরিয়াটুকু আমার কাজে লাগবে না, এই এরিয়াটুকু আমার কাজে লাগবে না। যেই এরিয়াগুলো আমার কাজে লাগবে না তাকে আমরা বলি ইন্ট্রন, আর যেই এরিয়াগুলো আমার কাজে লাগবে তাদেরকে আমরা বলি এক্সন। তাহলে যেগুলো কাজে লাগবে না সেগুলোকে আমার রাখার দরকার আছে? নাই। এই ইন্ট্রনগুলোকে আমি কেটে কেটে ফালাই দিব। ফালাই দিয়ে শুধুমাত্র আমার যেটুকু লাগবে এইটুকুকে আমি রাখবো। তখন দেখো এরকম একটা হেড থাকবে, আমার শুধু যতটুকু লাগবে আমি অতটুকু নিছি, এবং পিছনে একটা পলি এ টেইল থাকবে। তাহলে ক্যাপিং করলাম, টেইলিং করলাম, এবং এই যে ইন্ট্রনগুলোকে কেটে ফেললাম, এটাকে বলে স্প্লাইসিং। এটাকে কি বলে? স্প্লাইসিং। তাহলে এই প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএর জন্য তোমাকে এই 3টা জিনিস করতে হবে: ক্যাপিং, টেইলিং এবং স্প্লাইসিং। বাস, এই শব্দগুলো তুমি জাস্ট দিবা এবং এই ছবিটা তুমি আঁকায় দিবা, তোমার ট্রান্সক্রিপশন লেখা শেষ। তুমি কি বুঝতে পারছো? ট্রান্সক্রিপশন খুব সহজ। দেখো ডিএনএর ভাঁজ খুলে যাবে,
ডিএনএর এই কোডটাকে জাস্ট আমার একটু কপি করে নিয়ে আসতে হবে। এই কপি করার জন্যই আমার একটা এমআরএনএ তৈরি করতে হবে। কিভাবে তৈরি হবে? সূচনা, প্রথমে একটা আরএনএ প্রাইমার আসবে, বসলো, ঠিক আছে, সূচনা শেষ। এইবার এই সূত্রটা ঠিক আস্তে 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 বাড়বে, বর্ধিতকরণ বা এলঙ্গেশন। তারপরে যখন এই ইউএএ বা ইউএজি এরকম কোনো একটা সমাপ্তিকোডন বলে, সমাপ্তিকোডন আসবে, তখন এটা থেমে যাবে। থেমে গেলে আমার একটা সেপারেট প্রি এমআরএনএ তৈরি হয়ে গেল, ঠিক আছে, একটা ইমম্যাচিউর এমআরএনএ তৈরি হয়ে গেল, শেষ। এবার এই ইমম্যাচিউর এমআরএনএর যেই অংশগুলো আমার কাজে লাগবে না এটাকে আমি ফেলে দিব, স্প্লাইসিং। মাথায় একটা ক্যাপ পরাবো, পিছনে একটা লেজ লাগাবো, ক্যাপিং, টেইলিং, স্প্লাইসিং করার মাধ্যমে একটা খুব সুন্দর আরএনএ আমরা পাবো। তাহলে এই যে ডিএনএ থেকে একটা আরএনএ পাইলাম, এটাই হচ্ছে আমার ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। এখন কি বুঝতে পারছো সবাই? আমাকে বলো, এখন কি আমরা বুঝতে পারছি সবাই? জাস্ট এইগুলো লিখে দিও, প্রয়োজনীয় উপকরণ এবং ধাপ এবং ওই ছবিটা। পারবা না? পারবো কিনা সবাই? ওকে, কোষের গঠন চ্যাপ্টারটা কিন্তু বিশাল বড় চ্যাপ্টার ছিল, বাট আমরা কিন্তু এই যে যতটুকু পড়লাম, দেখো, ওকে দেখো, আমরা কিন্তু এই যে শেষ করছি, কোষ প্রাচীর পড়ছি, কোষ ঝিল্লি পড়ছি, ক্লোরোপ্লাস্ট পড়ছি, মাইটোকন্ড্রিয়া পড়ছি, ডিএনএ এর গঠন পড়ছি, ডিএনএ আরএনএ এর পার্থক্য পড়ছি, রেপ্লিকেশন পড়ছি, ট্রান্সক্রিপশন পড়ছি। এই সমস্ত জিনিস কিন্তু আজকে আমরা ডান করলাম মাত্র 2 ঘন্টার মধ্যে। আমরা কিন্তু সবই পড়ছি, এবং এইটুকু থেকে তুমি সিকিউ বলো, এমসিকিউ বলো, ক আসুক খ আসুক, সব কিছু আনসার করতে পারবা তুমি যদি আমার কথাগুলো জাস্ট মনোযোগ দিয়ে শুনে থাকো। আমার কথাগুলো জাস্ট যদি মনোযোগ দিয়ে শুনে থাকো, তুমি এখান থেকে সব কিছু আনসার করতে পারবা, তোমার কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে। সো নেক্সট দিন ক্লাস হবে হচ্ছে কোষ বিভাজন। নেক্সট দিনের ক্লাস কি? নেক্সট দিনের ক্লাস হচ্ছে কোষ বিভাজন। নেক্সট ক্লাস হচ্ছে কোষ বিভাজন। তো কোষ বিভাজনটাও এক ক্লাসে খুব সুন্দর মতো তোমার সব সিকিউ শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে, এখন পর্যন্ত যারা ছিলা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও, গ্রুপে জানাও ক্লাস কেমন লাগছে। কোনো ফিডব্যাক থাকলে দিও, আমি খুশি হব। তোমাদের যদি নোট করা থাকে, নোট শেয়ার করো, সেটা আমি দেখে দেখে ফিডব্যাক দিব কেমন নোট হইলো। এখন খুব সময় নিয়ে নোট করতে হবে এমন না, জাস্ট ছোট ছোট করে নিজের মতো করে এই জিনিসপত্রগুলো যদি একটু উঠায় রাখো। ওকে, আর কোন টাইমে ক্লাস নিয়ে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয় সেটাও তোমরা জানো, আমরা সেই টাইমে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। ওকে, হ্যাঁ, সাদিয়া বলছো জোস ক্লাস লাগছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। রোড বলছে জি ভাই বুঝতে পারছি, ক্লাসটা অনেক ভালো লাগছে, আল্লাহ হাফেজ। বৃষ্টি আক্তার, ওকে, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সবার কাছে রিকোয়েস্ট তোমরা একটু থাকো, তোমার বায়োলজির দায়িত্ব আমি পুরোপুরি নিলাম, আমি এবং তোমাদের সুস্মিতা আপু আছি। তোমাদের বায়োলজি নিয়ে এইচএসসিতে কোনো টেনশন করতে হবে না, আমরা আসি, তোমরা জাস্ট অন্য সাবজেক্টগুলো খেয়াল করো, ঠিক আছে। বায়োলজি জাস্ট তুমি এই ক্লাসগুলো করো, তোমার ক্লাসেই সব শেষ হয়ে যাবে, তোমাকে আর কিছু করতে হবে না, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।